Good morning everyone. Good morning. Welcome to the class. Welcome to our Dream Batch 3.2. তো তোমাদের আজকের ক্লাসে সবাইকে ওয়েলকাম, সবাইকে ভেরি গুড মর্নিং। তোমরা একটু জানিয়ে দাও যে অডিও ভিডিও সব ঠিকঠাক ক্লিয়ার আছে কিনা, একটুখানি জানিয়ে দাও। একটু জানিয়ে দাও যে অডিও ভিডিও সব ঠিকঠাক ক্লিয়ার আছে কিনা। ওকে, ঠিক আছে। তো আচ্ছা, আমরা তো আজকে অবশ্যই ক্লাস করব, যেটা আজকে আমাদের টপিক কি, বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন। কিন্তু আমরা টপিকে যাওয়ার আগে আমি তোমাদের একটু কথা বলবো যে তোমরা যারা এই ড্রিম ব্যাচ 3.2টা নিয়েছো, এইটা তোমাদের জন্য একদম বেস্ট কোর্স। এখানে আমরা তোমাদের সমস্ত রকম গাইডেন্স প্রোভাইড করে পড়াবো যেন তোমাদের কোনো রকমের প্রবলেম না হয়, ঠিক আছে? এবার একটা কথা বলি, এই বছর হয়তো তোমরা এখানে অনেকেই এরকম আছো যে তোমরা এবার ফার্স্ট এক্সাম দিচ্ছ, তাদের জন্য বলি এক্সাম তোমরা দিতে যাবে এটাই কিন্তু বড় কথা না। এক্সাম দিতে যাওয়ার আগে তোমরা যারা স্টুডেন্ট, তোমাদের জানতে হবে তোমাদের সিলেবাস কি আছে, কোন চ্যাপ্টার থেকে কতটা পরিমাণে কি ওয়েটেজে প্রত্যেক ইয়ার কোয়েশ্চেন আসছে। এগুলো যদি তুমি প্ল্যান করে নিয়ে জেনে গিয়ে তুমি পড়াশোনা করতে শুরু করো, তাহলে দেখবে তোমার যে এই সিলেবাস, কারণ আমরা জানি এই যে জেনফাস ইউজির যে সিলেবাস, এটা আমাদের অনেকটাই বড় এবং এখন কিন্তু হাতে আমাদের 3 মাস টাইম আছে, এটা আমরা ধরে নিয়ে চললেই হবে। কিন্তু যেহেতু অনেকটা গোটা তোমাদের 11-এর সিলেবাস কভার করতে হবে, 12-এর সিলেবাসটা কভার করতে হবে, এর জন্য তোমাদের একটা প্রপার গাইডেন্স প্রয়োজন, তাই তো? কারণ আমরা জানি কোনখান থেকে কতটা পরিমাণে কোয়েশ্চেন আসছে বা কত নাম্বার থাকছে এবং কি প্যাটার্নে কোয়েশ্চেন আসছে। আমরা কিন্তু তোমাদের এই ব্যাচে কিন্তু ঠিক এইভাবেই তোমাদের প্র্যাকটিস করাবো যে কিরকম প্যাটার্নে কোয়েশ্চেন আসছে, কোন চ্যাপ্টারটা কতটা বেশি ইম্পর্টেন্ট, সেভাবেই তোমাদের প্র্যাকটিস করাবো। তো তোমাদের চিন্তার কোনো কারণ নেই, আমরা তোমাদের একদম ডেডিকেটেডলি ভাবে পড়াশোনা করাবো, তোমরা শুধু আমাদের কথা মতো চলবে, ঠিক আছে? বোঝা গেল? ঠিক যেরকম করে পড়াবো তোমরা এগুলো বাড়ি গিয়ে রিভিশন করবে, যা হোমওয়ার্ক দেবো সেগুলো করবে, তাহলেই দেখবে এক্সাম আস্তে আস্তে তোমাদের সম্পূর্ণ একদম তোমরা তৈরি হয়ে গিয়েছো। কি হবে তো? তোমরা এই ব্যাচটা নিয়েছো মানেই তোমাদের সম্পূর্ণ দায়িত্ব এবং তোমাদের সম্পূর্ণ রেডি করে দেওয়ার দায়িত্ব কিন্তু আমাদের। কিন্তু অবশ্যই আমরা তোমাদের রেডি করবো, এটা ঠিকই, কিন্তু তোমাদেরও কিন্তু আমাদের কথা মতো শুনে চলতে হবে, ঠিক আছে? কি হবে তো? আজকে তোমাদের ফার্স্ট ক্লাস, তোমরা বলো যে যেভাবে তোমাদেরকে বলা হবে তোমরা সেভাবেই প্রত্যেকটা ক্লাসে তোমরা পড়া রেডি করে আসবে, কি তাই তো? ইয়েস, হতেই হবে, একদমই তাই, হতেই হবে, ঠিক আছে? এবং এখানে কিন্তু আমরা তোমাদের থিওরিটাও পড়াবো এবং সাথে সাথে কিন্তু কোয়েশ্চেনও কিন্তু প্র্যাকটিস করাবো, যেন তোমরা, আমি দেখবো যে তোমরা থিওরিটা কতটা বুঝছো এবং কোয়েশ্চেনটা তোমরা কতটা পারছো, ঠিক আছে? তো আজকেও যে ফার্স্ট ক্লাস, আমরা আজকে এই বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনের সম্পর্কে আমরা প্রথমে জানবো এবং তারপরে আমরা কিন্তু এখানে অল্প কিন্তু কোয়েশ্চেনও প্র্যাকটিস করবো। ঠিক যেরকম প্যাটার্নে তোমাদের এক্সামে দেবে, আমিও ঠিক সেরকম প্যাটার্নেরই কিন্তু কোয়েশ্চেন তোমাদের জন্য রেখেছি। তো চলো আর বেশি লেট না করে আমরা ক্লাসটা স্টার্ট করি। সবাই রেডি? দরকার পড়লে তোমরা একটা খাতা পেন নিয়ে বসো, যেগুলো আমি নোট করব বা বলবো সেগুলো যেন তোমরা এখনই নোট করতে পারো। দেখো একটা কথা বলি, আমি আজকে তোমাদের পড়াবো, যেহেতু তোমাদের এতগুলো চ্যাপ্টার আছে, আবার এতগুলো সাবজেক্ট, কেমিস্ট্রি বলো, ফিজিক্স বলো, বায়োলজি বলো, ইংলিশ, এরকম আরো অনেক সাবজেক্ট আছে। তো এবার তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের জন্য কিন্তু আলাদা আলাদা করে টাইম দিতে হবে। তাই আমি তোমাদের সবাইকে বলবো, যখন যে স্যার বা ম্যাম যে ক্লাসগুলো করাচ্ছে তোমরা সেগুলো তখনই বুঝে একদম রেডি করে নাও, যেন এগুলোর জন্য তোমাদের আবার পরে টাইম দিতে না হয়। আর এই যে বায়োলজি, এখানে তোমাদের টোটাল 25 মার্কসের এক্সাম হচ্ছে, তো এখানে তোমাদের টার্গেট কিন্তু 20+ কিন্তু করতেই হবে, কারণ এটা একটা ইজি সাবজেক্ট যদি তোমরা বুঝতে পারো, এবং এটা কিন্তু একটা স্কোরিং, এই বায়োলজি কিন্তু তোমাদেরকে বাঁচাবে, কারণ এছাড়াও কেমিস্ট্রি থাকবে, ফিজিক্স থাকবে, এগুলো কিন্তু তুলনামূলকভাবে একটুখানি কঠিন। তো বায়োলজিতে কিন্তু তোমাদের কিন্তু 20+ টার্গেট কিন্তু সবাইকে করতেই হবে, কি তাই তো? ওকে, তো চলো আমরা কি ক্লাসটা স্টার্ট করি। তো আজকে আমরা দেখব বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন। ঠিক আমি যেই জায়গাগুলো তোমাদের দাগাবো তোমরা এই জায়গাগুলো একদম ভালো মতো নোটেট করবে, ঠিক আছে? দেখো কি বলছে, অ্যারিস্টটল ওয়াজ দ্য আর্লিয়েস্ট টু অ্যাটেম্প এ মোর সায়েন্টিফিক বেসিস ফর ক্লাসিফিকেশন। তাহলে সর্বপ্রথম এই ক্লাসিফিকেশন বর্ণনা কে করেছিল? এই অ্যারিস্টটল, ও আমাদের সর্বপ্রথম করেছিল। এক সেকেন্ড,
Aristotle was the earliest to attempt a more scientific basis for classification. উনি সর্বপ্রথম আমাদের এই ক্লাসিফিকেশনের বর্ণনা দিয়েছিল, কিন্তু উনি এতটা সিম্পল দিয়েছিল যে এটা আমরা গ্রাহ্য করিনি। উনি কি বলেছিল দেখো, হি ইউজড সিম্পল মরফোলজি ক্যারেক্টার টু ক্লাসিফাই প্ল্যান্ট ইনটু ট্রি, শার্প অ্যান্ড হার্বস। উনি জাস্ট গাছ, এই শার্প এবং এই হার্বের কথা বলেছিল। এবার এত আমরা জানি আমাদের মধ্যে প্রচুর ভাগ আছে, কোষের ভাগ বলো বা বিভিন্ন রকম অনেক কিছু রকমের আমরা ক্লাসিফিকেশন দেখতে পাই। তো শুধুমাত্র যদি এইটুকুনটা দিয়ে যদি আমরা ক্লাসিফিকেশন করি, আমরা সব কিছুকে আইডেন্টিফিকেশন করতে পারবো না। মনে করো একটা ক্লাসে তো অনেক স্টুডেন্ট থাকে, অনেকগুলো ছেলে অনেকগুলো মেয়ে থাকে। যদি আমরা বলি কি এই স্টুডেন্টটাকে ডেকে দাও, ওই ক্লাসে পড়ে, তাহলে কি আমার আইডেন্টিফিকেশনটা সহজ হবে না। যদি আমরা ওর নাম বলি, ওর প্রপার ডেসক্রিপশন দিই, তাহলে আমরা যে কোনো একটা পার্টিকুলার মেয়ে বা ছেলেকে কিন্তু খুঁজে পেতে আমার সহজ হবে। মানে কি, আমরা যত বেশি এগুলোকে ক্লাসিফাই করব, তত কোনো জিনিসকে আমাদের আইডেন্টিফিকেশন করা কিন্তু ইজি হয়ে পড়বে, কি তাই তো? ক্লাস এক্ষুনি শুরু হলো। হ্যাঁ, আমি তোমাদের জন্য যে নোটগুলো করে আনছি, এগুলো এনসিইআরটি বলো বা অন্য বই সবকিছু মিলানো আছে। তো তোমাদের আমি এটুকুন এটুকুন কনফিডেন্ট বলতে পারি যে তো আমার নোটটা পড়লেই তোমাদের কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। তার মানে এটা না আমি তোমাদের বই পড়তে না করছি বা এনসিইআরটি পড়ো না, অবশ্যই পড়বে। আমি তো এনসিইআরটিতে অনেক কিছু লেখা আছে, আমি তোমাদের এখানে এই টপিক এই পয়েন্টগুলোই রেখেছি যেখান থেকে কোয়েশ্চেন আসতে পারে বা যেগুলো ইম্পর্টেন্ট। ঠিক আছে, তোমরা আমার নোটসটা পড়ো এবং তারপর তোমরা এনসিইআরটিও পড়ো, তাহলে দেখবে তোমাদের কাছে গোটাটা একদম ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, নোটটা লিখতে হবে না, কারণ আমি ক্লাসের পর তোমাদের অলরেডি পিডিএফটা দিয়ে দিব। ক্লাসের পর তোমাদের আমি পিডিএফ দিয়ে দিব, তো নোট লেখার দরকার নেই। তবে হ্যাঁ, কিছু কিছু জিনিস তোমরা চার্ট আকারে পড়বে। আমি তো এখানে সব কিছু চার্ট ফর্মে নিয়ে আসিনি, ডিফারেন্স টাইপের যেভাবে হয়, তাহলে তোমাদের সেগুলো পড়তে বা মনে রাখতে ইজি হবে। ঠিক আছে, তারপর কি বলছেন, তার কি বললাম, এই অ্যারিস্টটল আমাদের খুবই সিম্পল ক্লাসিফিকেশন দিয়েছিল, যেটা দিয়ে আমাদের সব রকম আইডেন্টিফিকেশন করা পসিবল হতো না। নেক্সট কি আছে, হি অলসো ডিভাইডেড অ্যানিমেল ইন্টু 2 গ্রুপস, এবং কি ও কি এই অ্যানিমেলদের নিয়েও 2 রকমের গ্রুপ তৈরি করেছিল। কি কি, দ্যাট ডোজ রেড ব্লাড অ্যান্ড ডাজ দ্যাট ডিড নট, মানে ও একটা লাল রক্তের প্রাণীদের বলেছিল এবং যাদের লাল রক্ত না তাদের নিয়ে আলোচনা করেছিল। কিন্তু দেখো, এই যে শুধুমাত্র গাছের ব্যাপারে, ট্রি, শার্প, হার্ব এবং অ্যানিমেলদের ব্যাপারে, অর্থাৎ যাদের লাল রক্ত এবং যাদের লাল রক্ত না, শুধু এইটুকুন যে একটা ক্লাসিফিকেশন দিয়েছিল, এটা দিয়ে কি আমাদের কিছু বোঝা পসিবল ছিল না। কারণ আমাদের এর ভিতরেও আরো অনেকটা ভাগ আছে, যেগুলো আমাদের জানলে পরে কোনো কিছুকে আইডেন্টিফিকেশন করা সহজ হবে। কিন্তু সর্বপ্রথম এই ক্লাসিফিকেশন অ্যারিস্টটল করেছিল এবং ও শুধুমাত্র এই পয়েন্টগুলোর উপর ভিত্তি করে কিন্তু করেছিল। ওকে, মাথায় রাখতে হবে। নেক্সট কি আছে, ইন লিনিয়াস টাইম। এবার আসলো কার সময়, লিনিয়াসের সময়। এবার উনি কি করেছিল সেটা দেখো। A two-kingdom system of classification with Plantae and Animalia kingdom was developed that include all plants and animal respectively. This system did not distinguish between. এই যে এরপরে অ্যারিস্টটলের পরে আমাদের কে করলো এখানে, এই লিনিয়াস। ঠিক আছে, এবার লিনিয়াস মোটামুটি অনেকটাই ঠিকঠাক করেছিল, কিন্তু ওর এই যে সিস্টেম, ওর যে ক্লাসিফিকেশন, ওখানে আমাদের কি কি জিনিস নিয়ে ও আলোচনা করতে পারিনি, কি কি বিষয় এখানে ছিল না। দ্য ইউক্যারিওটিক অ্যান্ড প্রোক্যারিওটিক, ও এই যে সেল ইউক্যারিওটিক অ্যান্ড প্রোক্যারিওট, এর ব্যাপারে কোনো কিছু ডিস্টিংগুইশ বা আলাদা করতে পারেনি। ওকে, নেক্সট কি, ইউনিসেলুলার অ্যান্ড মাল্টিসেলুলার অর্গানিজম, এর ব্যাপারেও ও কিছু বলতে পারেনি। অ্যান্ড নেক্সট আছে কি, ফটোসিনথেটিক অর্থাৎ গ্রিন অ্যালগি অ্যান্ড নন ফটোসিনথেটিক অর্থাৎ ফাঙ্গি অর্গানিজম, ও এগুলোর ব্যাপারে কোনো রকম ডেসক্রিপশন দিতে পারেনি। এছাড়া বাকি মোটামুটি ও কিন্তু একটা ক্লাসিফিকেশন তৈরি করেছিল। তাহলে আমাদের মাথায় রাখতে হবে, এই যে লিনিয়াস, অ্যারিস্টটলের পরে লিনিয়াস আমাদের ক্লাসিফিকেশনটা করলো, ও সেখানে কি কি বিষয়গুলো কোনো রকম ডিস্টিংগুইশ করতে পারেনি। কি কি বললাম, ইউক্যারিওটিক অ্যান্ড প্রোক্যারিওটিক সেলে, ইউনিসেলুলার অ্যান্ড মাল্টিসেলুলার অর্গানিজম, আর কি ফটোসিনথেটিক অ্যান্ড নন ফটোসিনথেটিক অর্গানিজমের। ওকে, এবার আছে কি, এবার আছে beside gross morphology a need was also felt for including other characteristics like cell structure, nature of wall, mode of nutrition, habitat, method of reproduction, evolutionary রিলেশনশিপ এটসেট্রা। তো কোনো কিছু যদি আমরা জানতে চাই, মোটামুটি আমাদের এতগুলো বিষয় নিয়ে কিন্তু আমাদের দেখতে লাগবে।
কোনো কিছু প্ল্যান্ট বলো বা অ্যানিমেল বলো, জাস্ট মরফোলজি মানে ওর বাহ্যিক স্ট্রাকচার ছাড়াও আমাদের যখন কোনো কিছু আইডেন্টিফিকেশন দরকার তখন কিন্তু আমাদের ওর ভেতরটাও ভালো মতো জানতে হবে, তাই তো? ঠিক এগুলো কোনো কিছু জানার আগে আমরা মনে করো আমরা যখন কোনো মানুষকে যখন ফার্স্ট বন্ধুত্ব হলো আমরা শুধুমাত্র ওর মরফোলজিটা দেখি না যে হ্যাঁ ও ভালো টালো, কিন্তু আমরা কি ওই মানুষটার ভেতর পোর্শনটা দেখতে পারি যে ও কিরকম, ওর সাথে কি দীর্ঘদিন ধরে থাকার পর আমরা বুঝতে পারি যে এই মানুষটা খারাপ বা এই মানুষটা ভালো। কিন্তু প্রথম দিন কি, প্রথম দিন তো তুমি শুধু ওর মরফোলজিটাই দেখবে, তারপরে আস্তে আস্তে সে না ওর ভেতরটা আমরা জানতে পারি, তাই না? ঠিক এখানেও তাই বলছে মরফোলজি ছাড়াও আমাদের এই জিনিসগুলো জানা খুবই দরকার, যেগুলো কি কি, সেল স্ট্রাকচার, নেচার অফ ওয়াল, মোড অফ নিউট্রিশন, হ্যাবিটেট, মেথড অফ রিপ্রোডাকশন, ইভলিউশনারি রিলেশনশিপ। এই ইভলিউশনারি রিলেশনশিপটা কি, যেটাকে আমরা বলি ফাইলোজেনেটিক ট্রি, মানে যত মানে বিবর্তনের ওর আগেকার কথাগুলো, ঠিক আছে? এবার আছে আমাদের এই 5 কিংডম। তার মানে আমরা এখানে অ্যারিস্টটলটা দেখলাম, লিনিয়াস দেখলাম, ওকে? আমরা দেখলাম অ্যারিস্টটল কি কি নিয়ে করেছিল, ট্রি, শার্প, হার্ফ, এবং সেটা প্ল্যান্টদের মধ্যে এবং অ্যানিমেলদের মধ্যে রেড ব্লাড আর যারা রেড ব্লাড নয় তাদের নিয়ে দেখেছিল, তাই তো? এবার তারপরে আমরা কি দেখলাম, তারপরে আমরা দেখলাম লিনিয়াস। ও মোটামুটি ঠিকঠাক করছিল, কিন্তু ওর মধ্যে কি কি অ্যাবসেন্ট ছিল, ইউক্যারিওটিক অ্যান্ড প্রোক্যারিওটিক সেল, তারপর ইউনিসেলুলার আর হচ্ছে মাল্টিসেলুলার অর্গানিজম, অ্যান্ড কি ফটোসিনথেটিক অ্যান্ড নন ফটোসিনথেটিক অর্গানিজম। এই তিনটার ব্যাপারে ও কোনো রকম ডেসক্রিপশন দিতে পারেনি। এবার কে আসলো, এবার আমাদের 5 কিংডম ক্লাসিফিকেশন করলো, সেটাকে আর.এইচ. হুইটেকার। কে করলো? আর.এইচ. হুইটেকার, যেটা কবে 1969। কি বলছে, প্রপোজড এ 5 কিংডম ক্লাসিফিকেশন, দ্য কিংডম ডিফাইন্ড বাই হিম নেম মোনেরা, প্রোটিস্টা, ফাঙ্গি, প্লান্টি অ্যান্ড অ্যানিমেলিয়া। এই আর.এইচ. হুইটেকার প্রথম যে একটা ঠিকঠাক ক্লাসিফিকেশন করলো, ও কি কি করলো, ও 5টা রাজ্য ভাগ করলো। 5টা রাজ্যের মধ্যে কি কি পড়লো, মোনেরা, প্রোটিস্টা, ফাঙ্গি, প্লান্টি অ্যান্ড অ্যানিমেলিয়া, ঠিক আছে? ওকে, তার মানে আমরা দেখলাম ও কি কি করলো, এই আর.এইচ. হুইটেকার যে ক্লাসিফিকেশন করলো। মোনেরা, প্রোটিস্টা, ফাঞ্জাই, প্লান্টি, আর এখানে আছে আমাদের অ্যানিমেলিয়া, ঠিক আছে? তাহলে এই আমাদের কি 5 কিংডম, এটা কি, এটা হচ্ছে আমাদের 5 কিংডম আর.এইচ. হুইটেকারের। এবার এইখানে আমরা কি পড়বো, আজকের টপিক থাকবে আমাদের এই মোনেরা, প্রোটিস্টা অ্যান্ড ফাঞ্জাই। আজকে আমরা মেনলি এই 3টা টপিক নিয়ে আলোচনা করব। এবার তাহলে তোমাদের প্রশ্ন, ম্যাম এগুলো কি হবে না? হবে। এই যে অ্যানিমেলিয়া, এটা তোমাদের সৌম্যদীপ স্যার করাবেন যখন তোমরা প্রাণী করবে, এবং এই প্লান্টটি এটা আমি করাবো যখন আমরা মরফোলজি এবং অ্যানাটমি করব, তখন আমরা এই প্লান্টটির সম্পর্কে সবকিছু একবারে জেনে নিব। ক্লিয়ার? তো আজকে আমরা কি করব, আজকে আমরা করব মোনেরা, প্রোটিস্টা অ্যান্ড ফাঙ্গি। বোঝা গেল? বোঝা গেল কি বললাম? ও মা, ও রাত্রে বলছি ফিতে আমার ক্লাস বাসে সকালে উঠে গেছি। আচ্ছা, এটুকুন কি বললাম বুঝতে পেরেছো? ওকে, তাহলে এবার আমরা আসি, এই যে আর.এইচ. হুইটেকার আমরা দেখলাম এই যে 5 কিংডম ক্লাসিফিকেশন করলো, এবার ও সেগুলোর মধ্যে কি কি জিনিস নিয়ে আলোচনা করলো। আমি আগেই তোমাদের বললাম একটা ক্লাসিফিকেশনের জন্য, একটা কিছু আইডেন্টিফিকেশনের জন্য আমাদের কি কি জানতে লাগে, ওর হ্যাবিটেট, ওর সেল স্ট্রাকচার, ওর রিপ্রোডাকশন, এগুলো আমাদের সব জানতে লাগে। তো এই যে এগুলোর উপর বেস করে আর.এইচ. হুইটেকার আমাদের ক্লাসিফিকেশন করলো। কি বলছে, দ্য মেইন ক্রাইটেরিয়া ফর ক্লাসিফিকেশন ইউজড বাই হিম ইনক্লুড, ওর ক্লাসিফিকেশন যে 5 রাজ্যের করলো, এই 5 কিংডম যে ক্লাসিফিকেশনটা করলো, এগুলোর মধ্যেও এই জিনিসগুলোকে ইনক্লুড করলো। কি কি? সেল স্ট্রাকচার, বডি অর্গানিজম, মোড অফ নিউট্রিশন, রিপ্রোডাকশন অ্যান্ড ফাইলোজেনেটিক রিলেশনশিপ। এই ফাইলোজেনেটিক রিলেশনশিপ মানেই কিন্তু আমার ওই ইভলিউশনারি রিলেশনশিপ, ঠিক আছে? ইভলিউশনারি রিলেশনশিপ, ঠিক আছে?
ফাইলোজেনেটিক মানে আমার ইভলিউশনারি রিলেশনশিপ। ওকে, এই কটা জিনিসের ওপরে ও কিন্তু এই সব ক্লাসিফিকেশনগুলোর বর্ণনা করলো। ওকে, এবার আমরা তার আগে বলে দিই, এখানে আমার 5 কিংডমের একটা চার্ট দেওয়া আছে। এই চার্টটা তোমাদের ভালো মতো দেখতে হবে। কি বলছে দেখো এখানে, এটা একটা তোমরা ভালো মতো এটাকে খাতায় লিখে নিতে পারো বা পিডিএফটা আমি দিয়ে দিব। এটা দেখলে তোমাদের অনেকটা ইজি হয়ে যাবে বা তোমরা এখান থেকে যে কোনো রকম শর্ট কোশ্চেন পারবে। মনেরা, প্রোটিস্টা, ফান্ডে, প্লান্টি, অ্যানিমেলিয়া, এদের সেল টাইপ কি? মনেরার প্রোক্যারিওট, এবং আমরা জানি এই মনেরা আমাদের সবচেয়ে প্রিমিটিভ গ্রুপ। ঠিক আছে, এই মনেরা এটা আমাদের সবচেয়ে প্রিমিটিভ গ্রুপ। ওকে, এবং এই মনেরাই অনলি ওয়ান গ্রুপ যেখানে আমাদের এই প্রোক্যারিওটিক সেল প্রেজেন্ট, আর বাদ বাকি সব ক্ষেত্রে কিন্তু আমার ইউক্যারিওটিক সেল। মাথায় থাকবে। তো এখান থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে যে এই মনেরা একমাত্র আমাদের প্রোক্যারিওট আর বাকি সবগুলো আমাদের ইউক্যারিওট। এটা গেল ওদের সেল টাইপ। এবার আসবো ওদের সেল ওয়াল। ওদের সেল ওয়াল কিরকম? এটা নন সেলুলোসিক। প্রোটিস্টাতে কি প্রেজেন্ট ইন সাম, মানে কিছু পরিমাণে থাকে। ফাঙ্গিতে কি প্রেজেন্ট উইথ কাইটিন, এখানে কাইটিন দ্বারা গঠিত হয়। প্লান্টিতে কি প্রেজেন্ট কি থাকে? সেলুলোজ। এবং অ্যানিমেলিয়াতে সেল ওয়াল আমার অ্যাবসেন্ট থাকে। নেক্সট আছে নিউক্লিয়ার মেমব্রেন। কি আছে এখানে? মনেরাতে আমার অ্যাবসেন্ট, কারণ কি এটা আমাদের সবচেয়ে অনুন্নত, এবং আমরা জানি এই প্রোক্যারিওটিক সেলে কিন্তু আমাদের কোনো রকম নিউক্লিয়াস বলো বা সেল অর্গানেলে বলো এগুলো কিন্তু আমার প্রেজেন্ট থাকে না। ওকে, কারণ কি প্রোক্যারিওট আমাদের একটা অনুন্নত সেল, এখানে আমাদের নিউক্লিয়াস বলো বা পর্দাবিহীন কোনো অঙ্গাণু, কোষাঙ্গাণু বা সেল অর্গানেলে এগুলো আমাদের প্রেজেন্ট থাকে না। এবার কি বলছি, নিউক্লিয়ার মেমব্রেন এখানে অ্যাবসেন্ট আর বাকিগুলোতে আমার প্রেজেন্ট। নেক্সট আছে কি আমার বডি অর্গানিজম। মনেরার সেলুলার, প্রোটিস্টার সেলুলার, ফাঙ্গির কি আমার মাল্টি সেলুলার, প্লান্টির টিস্যু অর্গান, এবং অ্যানিমেলিয়ারও আমার কি টিস্যু অর্গান। আরেকটা আছে মোড অফ নিউট্রিশন, মানে ওরা কিভাবে খাদ্য খাচ্ছে। মনেরাটা কি আমার অটোট্রফিক, অর্থাৎ কেমোসিনথেটিক অ্যান্ড ফটোসিনথেটিক অ্যান্ড হেটেরোট্রফ। ওরা যে কোনোভাবে হতে পারে, ওরা মেনলি অটোট্রফ, ওরা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে, কিন্তু ওরা কেমোসিনথেটিক বা ফটোসিনথেটিক বা হেটেরোট্রপিক সব ধরনের ভাবে ওরা খাদ্য গ্রহণ করতে পারছে। নেক্সট হচ্ছে প্রোটিস্টা। ওরা কি? ওরা হচ্ছে অটোট্রফিক। ফাঙ্গিটা কি? ফাঙ্গি হচ্ছে হেটেরোট্রফিক, কারণ মাথায় রাখতে হবে এই যে ফানজাই এটা কিন্তু আমাদের আক্লোরোফিলাস, ওদের মধ্যে কিন্তু ক্লোরোফিল থাকে না। তো ওদের যে এই খাদ্য গ্রহণের প্রকৃতি এটা হচ্ছে আমাদের হেটেরোট্রপিক। প্রত্যেকটা টার্ম আমি তোমাদের ডেসক্রাইব করে দিব। ঠিক আছে, প্রত্যেকটা টার্ম আমি তোমাদের ডেসক্রাইব করে দিব। আর প্লান্টি কি? প্লান্টি হচ্ছে আমাদের অটোট্রপিক, কারণ আমরা জানি গাছের মধ্যে আমাদের ক্লোরোপ্লাস্ট প্রেজেন্ট থাকছে। এবং অ্যানিমেলিয়াটা কি? এটাও কিন্তু আমাদের হেটেরোট্রপিক, যেখানে আমরা কি হলোজোইক নিউট্রিশন দেখতে পাবো। এগুলো আমি তোমাদের সব ডেসক্রাইব করে দিচ্ছি। ওকে, সেল ওয়ালটা আরেকবার বলবো। সেল ওয়াল মনেরার নন সেলুলোসিক, প্রোটিস্টার হচ্ছে এখানে কিছুটা পরিমাণে প্রেজেন্ট থাকবে অ্যান্ড হচ্ছে সেলুলোজ, এবং ফাঙ্গিতে আমাদের কাইটিন থাকবে, প্লান্টিতে আমাদের সেলুলোজ প্রেজেন্ট থাকবে, এবং অ্যানিমেলিয়ার কোনো রকম সেল ওয়াল আমার থাকবে না। সোনালি প্রিমিটিভ মানে পুরাতন, প্রিমিটিভ মানে হচ্ছে পুরাতন। ঠিক আছে, পুরনো, সবচেয়ে পুরনো সেল ওটা আমাদের। সবচেয়ে প্রথমে যে কোষটা আমাদের ছিল সেটা আমাদের আমাদের প্রোক্যারিওট সেল, যেটার মধ্যে আমাদের নিউক্লিয়াস ওয়েল ডেভেলপ মানে প্রেজেন্ট ছিল না, বা কোনো কোষ পর্দা ঘেরা কোষ অঙ্গাণু মানে সেল অর্গানেলে প্রেজেন্ট ছিল না। আর যদি কিছু থেকেও থাকে সেটা ভীষণই আমাদের অনুন্নত, যেগুলো দিয়ে কোনো কাজকর্ম হতো না। ঠিক আছে, প্রিমিটিভ মানে হচ্ছে পুরাতন। ওকে, আমি কি জোরে পড়াচ্ছি? হ্যাঁ, অনুন্নতই বললাম মৌসুমী, অনুন্নতই বললাম। ওকে, এবার নেক্সট কি আছে দেখো এখানে, মোড অফ নিউট্রিশন। মোড অফ নিউট্রিশন দেখো, একটা আমাদের হয় অটোট্রফিক, আরেকটা হয় হেটেরোট্রপিক। অটোট্রপিক মানে কি? যারা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে। ঠিক আছে, হ্যাঁ অভিজিৎ, আমি বলে দিচ্ছি মোড অফ নিউট্রিশনটা এখান থেকে আমি গোটাটা তোমাদের একবার বলে দিচ্ছি। ঠিক আছে, আমি এখন তোমাদের মোড অফ নিউট্রিশন নিয়েই আমি তোমাদেরকে এক্সপ্লেন করব। ঠিক আছে, হ্যাঁ বলে দিব শ্রেয়া, আমি এখন এটা নিয়েই তোমাদের আলোচনা করবো। ওটা তোমাদের জাস্ট আমি একটা চার্ট দেখালাম যে এই চার্টটা তোমরা মনে রাখবে, এখানে সব কিছু আমি তোমাদেরকে এক্সপ্লেন করে দিব। ঠিক আছে,
ওকে, দেখো মোড অফ নিউট্রিশন এখানে আমাদের টোটাল দু ধরনের হয়, একটা আমাদের হবে অটোট্রপিক, আরেকটা হবে হেটারোট্রপিক। এবার অটোট্রপিক মানে কি, যারা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে, আর হেটারোট্রপিক মানে কি, যারা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না। তাহলে অটোট্রফ মানে কি, মেক ওন ফুড, ওরা নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে, যেমন কি সবুজ গাছপালা, তাই তো ওরা নিজেকে নিজে তৈরি করতে পারছে। আর এখানে আছে হেটারোট্রপিক, এটার মানে ক্যান নট মেক ওন ফুড, মানে যারা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না, যারা কি পরের উপর ডিপেন্ডেন্ট। মানে কি, আমরা তো যে কোনো কিছুতে পরের উপর ডিপেন্ডেন্ট, আমরা নিজেদের উপর কিছু ডিপেন্ড করতে পারি না। ওকে, আমরা তো সবসময় পরের উপর ডিপেন্ড করি, তাই না? আমরা যখন কোনো এক্সাম দিতে যাই সেটাও আমরা পরের উপর ডিপেন্ড করেই যাচ্ছি, যে হ্যাঁ ঠিক আছে, ও আগে তো ও আছে, যেমন আমরা স্কুলে করতাম, হ্যাঁ তুই আমাকে এটা বলবি আমি তোকে এটা বলবো, তাই না? তার মানে কি আমরা পরের উপর ডিপেন্ডেন্ট। ঠিক তেমনই খাওয়ার সময়ও কি আমরা পরের উপর ডিপেন্ডেন্ট করে আছি, খাচ্ছি তো আমরা সবকিছুই, কিন্তু পরের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, হ্যাঁ ঋষিতা, সব পিডিএফ এ থাকবে, এখানে আমি যা যা লিখাচ্ছি বা যা যা করছি সব কিছু পিডিএফ এ তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই গেল আমার মোড অফ নিউট্রিশন, যেখানে কি অটোট্রপিক এবং হেটারোট্রপিক ভাবে হচ্ছে। ওকে, এবার অটোট্রপিকের মধ্যে আমার দুটো ভাগ পড়ে, সেটা কি ফটো অটোট্রপিক এন্ড কেমো অটোট্রপিক। এবার ফটো অটোট্রপিক মানে কি, যেটা আমার আলোর উপস্থিতিতে হচ্ছে। ফটো কথার মানে কি, ফটো কথার মানে হচ্ছে আমার আলো, ফটো কথার মানে কি বললাম, আলো, যেটা আমাদের কি লাইটের উপস্থিতিতে হচ্ছে। এটা কারা করছে, প্ল্যান্ট এবং কি বিজিএ অর্থাৎ ব্লু গ্রিন অ্যালগি, ওরা কিনা এই ফটো অটোট্রপিকের মাধ্যমে ওরা খাবার তৈরি করছে, মানে আলোর মাধ্যমে ওরা ওদের খাদ্য তৈরি করছে। ওকে, এবং কি আছে এখানে কেমো অটোট্রপিক। কেমো মানে কি, কোনো কেমিক্যাল পদার্থ বা কোনো রাসায়নিক পদার্থ। কেমো মানে কি, কোনো কেমিক্যাল পদার্থ। ওকে, যেটা কি এই কিছু ব্যাকটেরিয়া ওরা এই কেমো অটোট্রপিকের মাধ্যমে ওদের খাদ্য তৈরি করছে। বোঝা গেল? এই গেল মোড অফ নিউট্রিশনের দুটো ভাগ, একটা অটোট্রপিক আর একটা হেটারোট্রপিক। অটোট্রপিক মানে যারা নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে, আর হেটারোট্রপিক মানে যারা নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না। এবার এই অটোট্রপিকের মধ্যে আমাদের দুটো ভাগ, একটা ফটো অটোট্রপিক আর একটা কেমো অটোট্রপিক। ফটো অটোট্রপিক কারা করছে, অর্থাৎ যারা আলোর উপস্থিতিতে ওদের খাবার তৈরি করছে, অর্থাৎ প্ল্যান্টস বলো বা ব্লু গ্রিন অ্যালগি বলো। আর এই কেমো অটোট্রপিক মানে কি, যারা কেমিক্যালের মাধ্যমে করছে। এটা কারা করছে, এটা কিছু ব্যাকটেরিয়ারা করছে। বিজিএ মানে ব্লু গ্রিন অ্যালগি। বিজিএ মানে হচ্ছে ব্লু গ্রিন অ্যালগি। ঠিক আছে, ব্লু গ্রিন অ্যালগি, যে নীলাভ সবুজ শৈবাল। ঠিক আছে, নীলাভ সবুজ শৈবাল। মোড অফ নিউট্রিশনের বাংলাটা কি, মানে এই যে নিউট্রিশন মানে পুষ্টির যে প্রকারভেদ, কি কি পদ্ধতিতে পুষ্টি হচ্ছে, পুষ্টির প্রকারভেদ। ঠিক আছে, স্নেহা বলছে ফটো অটোট্রপিকটা আরেকবার বলুন। স্নেহা, ফটো অটোট্রপিক মানে যারা আলোর সাহায্যে যাদের খাদ্য তৈরি হচ্ছে, যেরকম ফটোসিনথেসিস মানে কি, ওরা আলোর উপস্থিতিতে গাছ নিজেদের খাদ্য তৈরি করছে। এটা কি আমরা বলছি ফটো অটোট্রপিক। ফটো কথার অর্থ হচ্ছে আলো, আর অটোট্রফ কথার মানে হচ্ছে নিজেরটা নিজেই তৈরি করে, আর ফটো মানে কি আলো। তাহলে ফটো অটোট্রপিক এই দুটোকে একসঙ্গে জুড়ে দিলে আমার কি হবে, আলোর উপস্থিতিতে গাছ তার নিজের খাদ্য নিজে তৈরি করছে, এটাকে আমরা বলবো ফটো অটোট্রপিক। বোঝা গেল? হ্যাঁ, আমি ঠিক করে দিব। আজকে তো আমি লিখে এনেছি, আমি মুখে বলে দিচ্ছি, শুনে নাও। নেক্সট দিন থেকে আমি রাখবো না, ঠিক আছে? নেক্সট দিন থেকে রাখবো না। আর এগুলো যখন আমি পিডিএফ দিব তখন তোমরা এগুলো বুঝতে পারবে, অসুবিধা হবে না। কিন্তু এখন আমি বলে দিচ্ছি, তোমরা একটুখানি কষ্ট করে শুনে নাও। আর নাহলে আমি চেঞ্জ করে দিচ্ছি, দাঁড়াও। আচ্ছা, আমি তোমাদেরকে বুঝিয়ে নিই। না, মনেরা আমি এখনো পড়াইনি, মনেরা আমি পড়াবো এরপর। এখন তোমাদের আমি জাস্ট কিছু বেসিক জিনিস ডিসকাস করছি। এই যে আমরা দেখলাম RH হুইটেকার আমাদের, আমাদের এত কিছু নিয়ে আমাদের বর্ণনা করেছেন সবকিছু। আমি এখনো মনেরাতে ঢুকিনি, RH হুইটেকার আমাদের
এত কিছু নিয়ে বর্ণনা করেছেন, এবার আমরা এগুলো বুঝবো। কিন্তু নিউট্রিশনের মধ্যে অনেক রকমের টাইপ আছে, তাই আমি নিউট্রিশনটা তোমাদের আগে আলাদা করে বুঝিয়ে নিচ্ছি, কারণ এরপর যখন পড়াবো তখন তোমাদের তাহলে এগুলো বুঝতে কোনো রকমের প্রবলেম হবে না। তাই শুধুমাত্র নিউট্রিশন টাইপসগুলো আমি তোমাদের একটুখানি বলে দিচ্ছি, যখন যখন পড়াবো এরপর তখন তোমাদের বুঝতে প্রবলেম না হয়, ঠিক আছে? ওকে, তাহলে ফটোঅটোট্রপিক বুঝতে পারছো, যেটা আলোর উপস্থিতিতে গাছ তার নিজের খাদ্য নিজে তৈরি করছে। আর একজন বলছে কেমো অটোট্রফিক মানে কি? কেমো কথার মানে কোনো রকম রাসায়নিক সাবস্টেন্স, কোনো রকম কেমিক্যাল সাবস্টেন্সেস, এবং অটোট্রফিক মানে কি ও নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। তার মানে কি বলবো আমরা, কোনো রাসায়নিক পদার্থের প্রভাবে ওই ব্যাকটেরিয়া তার নিজের খাদ্য নিজে তৈরি করতে পারছে। এটার এক্সাম্পল কি? সাম ব্যাকটেরিয়া, ঠিক আছে? হ্যাঁ, উত্তরা বলে দিলাম তো। কেমো অটোট্রফি মানে, কেমো মানে রাসায়নিক পদার্থ, আর অটোট্রফি মানে কি, যে ও নিজের খাদ্য নিজেই তৈরি করছে। তার মানে কি, রাসায়নিক পদার্থের প্রভাবে গাছ অর্থাৎ কি ব্যাকটেরিয়া তার নিজের খাদ্য নিজেই তৈরি করছে, এটাকে আমরা বলছি কেমো অটোট্রফিক। বোঝা গেল? ক্লিয়ার? হ্যাঁ, আমি হেটেরোটপিকের এক্সাম্পল তোমাদের দিব, আমি হেটেরোটপিকের এক্সাম্পল দিচ্ছি। ওয়েট ওয়েট, আমি সব পড়াবো, চিন্তার কোনো কারণ নেই। এইটা হচ্ছে আমাদের সেই হেটেরোটপিকের ভাগ, যার আন্ডারে আমার পড়ছে হলোজোয়িক, প্যারাসাইটিক অ্যান্ড স্যাপ্রোফাইটিক। কি বললাম? এই হেটেরোটপিকের মধ্যে আমাদের কারা পড়ছে? এই হেটেরোটপিকের মধ্যে আমাদের পড়ছে হচ্ছে কি কি? হলোজোয়িক, প্যারাসাইটিক অ্যান্ড স্যাপ্রোফাইটিক। ওকে, এবার কি তাহলে এই হেটেরোটপিকের মধ্যে আমার যেগুলো পড়ছে হলোজোয়িক, প্যারাসাইটিক অ্যান্ড স্যাপ্রোফাইটিক। তাহলে এবার আমরা আসি এই হলোজোয়িক নিউট্রিশনটা কি? হলোজোয়িক নিউট্রিশনটা কি? এটা মেইনলি থাকে হচ্ছে আমাদের এই হিউম্যান বা অ্যানিমেলদের মধ্যে, হিউম্যান বা অ্যানিমেলদের মধ্যে। ওকে, এই হিউম্যান বা অ্যানিমেলদের ক্ষেত্রে আমরা এই হলোজোয়িক নিউট্রিশন পদ্ধতি আমরা দেখতে পাবো। এখানে টোটাল 5টা স্টেপ। এই হলোজোয়িক নিউট্রিশন মানে টোটাল এখানে 5টা স্টেপে আমার এই খাদ্য গ্রহণটা কমপ্লিট হচ্ছে। কি কি স্টেপ থাকবে, স্টেপগুলো আমরা একবার দেখে নিই। এই গেল হচ্ছে আমাদের হলোজোয়িক নিউট্রিশনের স্টেপ। প্রথমে কি আসছে আবার? ইনজেশন, তারপর ডাইজেশন, তারপর অ্যাবজর্পশন, তারপর অ্যাসিমিলেশন, তারপরে আছে ইজেশন। এই 5টা স্টেপে, এই 5টা স্টেপে দাঁড়াও, আমি ঠিক করে দিচ্ছি, দাঁড়াও আমি ঠিক করেই দিচ্ছি তোমাদেরকে।
বলে দিব, ঠিক আছে, বলে দিব। ইজেশন মানে হচ্ছে খাদ্য গ্রহণ। প্রথমে আমরা কি করি, আমরা হিউম্যান বলো বা অ্যানিমেল বলো, প্রথমে এটাকে আমরা কি করি, খাদ্য গ্রহণ, খাদ্য খাচ্ছি। তারপরে স্টেপ আবার কি আছে, তারপরে স্টেপ আছে আমার ডাইজেশন, মানে সেটাকে আমি পরিপাক করছি। তারপরে আছে অ্যাবজর্পশন, মানে কি খাদ্যটাকে আমি শোষণ করছি। তারপরে আছে কি অ্যাসিমিলেশন, অ্যাসিমিলেশন মানে কি আমার আত্তীকরণ, তারপর এটাকে আমি আত্তীকরণ ঘটাচ্ছি খাদ্যটার। তারপর এখানে আছে আমার ইজেশন, ইজেশন মানে এই বর্জ্য পদার্থটা আমার বাইরে বের করে দিচ্ছি। বোঝা গেল? এই যে মানুষটা কি করি, খাদ্য গ্রহণ করি, তারপর সেটা পরিপাক করি, তারপর এটাকে আমরা শোষণ করছি, তারপর আমরা সেটা আত্তীকরণ ঘটাচ্ছি, তারপর যেগুলো বর্জ্য পদার্থ সেগুলো আমরা শরীর থেকে বের করে দিচ্ছি। তাহলে এই যে 5টা স্টেপ, এটা আমার এই হলোজয়িক নিউট্রিশনের এই 5টা স্টেপের মধ্যে পড়ছে, যেটা আমরা হিউম্যান বা অ্যানিমেলরা করে থাকছি। বোঝা গেল? যে এই বাংলা টার্মগুলো বললাম তোমরা এগুলোকে লিখে নাও, ঠিক আছে? বোঝা গেল? এইটা হচ্ছে আমার হলোজয়িক নিউট্রিশন পদ্ধতির 5টা স্টেপ। এবার আমার আছে প্যারাসাইটিক। প্যারাসাইটিক মানে কি? প্যারাসাইটিক মানে কি, মানে হচ্ছে ওরা অন্য কারোর উপর ভরসা করে আছে, ওরা অন্য কারোর উপর ডিপেন্ডেন্ট, মানে কি ফিড অন লিভিং অর্গানিজম। ইনজেশন মানে বললাম হচ্ছে খাদ্য গ্রহণ, ইনজেশন মানে খাদ্য গ্রহণ, ঠিক আছে, খাদ্য গ্রহণ। এবার আছে প্যারাসাইটিক। এই প্যারাসাইটিকটা কি, এটা হচ্ছে ফিড অন লিভিং অর্গানিজম। ওকে, ফিড অন লিভিং অর্গানিজম। কিছু কিছু ব্যাকটেরিয়া আছে যারা কিনা প্রত্যেকে খাদ্য গ্রহণ করছে লিভিং অর্গানিজমদের থেকে। তাহলে এটার এক্সাম্পল কি হবে, ব্যাকটেরিয়া। ওকে, এটার এক্সাম্পল হবে ব্যাকটেরিয়া। প্যারাসাইটিক মানে কি, ওরা অন্য কারোর থেকে ওদের খাদ্য গ্রহণটা তৈরি করবে। ওকে, ইয়েস, পরজীবী, ঠিক আছে, এটা হচ্ছে পরজীবী। এরপর কি আছে, এরপর আছে আমাদের স্যাপ্রোফাইট। স্যাপ্রোফাইট মানে কি, স্যাপ্রোফাইট মানে কি, যে ওরা যে খাদ্য গ্রহণ করবে এটা কোনো মৃত পচা বস্তু থেকে ওরা খাদ্য গ্রহণ করবে, ঠিক আছে। এখানে আমরা কি বলতে পারি, ফিড অন dead or decaying material। ওরা কোনো পচা বলো বা মৃত বলো এইসব জায়গার থেকে ওরা কি ওদের খাদ্য গ্রহণ করবে। ইয়েস, এক্সাম্পল হবে হচ্ছে ফানজাই, এটার এক্সাম্পল হবে হচ্ছে ফানজাই, ঠিক আছে, মনে থাকবে কি কি বললাম। হ্যাঁ, এটাকে বাংলায় বলা হয় হচ্ছে মৃতজীবী, মৃতজীবী, ঠিক আছে। হ্যাঁ, ক্যাসকুটা হচ্ছে প্যারাসাইটিকের এক্সাম্পল, ঠিক আছে। তা বোঝা গেল এই হেটারোট্রপের যে পুষ্টি ব্যাপারটা, এই যে নিউট্রিশন মোডটা বোঝা গেল এখানে, যেটা কি একটা আমরা দেখলাম হলোজয়িক, একটা দেখলাম প্যারাসাইটিক, আর একটা দেখলাম স্যাপ্রোফাইটিক। হেটারোট্রপিক মানে কি, যারা অন্যের উপর ডিপেন্ডেন্ট, তাই তো। তাহলে হলোজয়িকে গেল এই 5টা স্টেপ, এই 5টা স্টেপ মাথায় রাখবে, যেটা কাদের মধ্যে দেখা যায়, হিউম্যান বা অ্যানিমেলদের মধ্যে। নেক্সট আছে আমাদের প্যারাসাইটিক। এটা কি, এটা ওরা যে কোনো লিভিং অর্গানিজমের ওপর থেকে ওরা খাদ্য গ্রহণ করে, যেমন কিছু ব্যাকটেরিয়া আছে। এবং আরেকটা আছে আমাদের স্যাপ্রোফাইটিক, এরা কোনো রকম মৃত বা পচা পদার্থ থেকে খাদ্য গ্রহণ করছে, এর এক্সাম্পল হবে হচ্ছে ফানজাই। প্রত্যেকটা টার্ম বোঝা গেছে। এই টার্মগুলো আমি যখন এরপর যখন তোমাদের পড়াবো তখন কিন্তু আমি এগুলো আর তখন বলবো না, এগুলো আমি এখনই এর জন্য সব বলে দিলাম। ক্লিয়ার এভরিওয়ান? এনসিআরটি তোমরা পড়ো, আমি তোমাদের কাউকে না করছি না, কিন্তু আমি তোমাদের বলবো আমার নোটসটা পড়ো। আমি যে নোটস তোমাদের লিখে দিচ্ছি আমার নোটসগুলো পড়ো, ঠিক আছে। এবার আমরা দেখবো এখানে এটা অতটা কিছু লাগবে না। এবার আমরা আসবো হচ্ছে কিংডম মোনেরাতে। এবার আমরা আসবো কিংডম মোনেরাতে, ঠিক আছে। এই তাহলে আমাদের নিউট্রিশন বোঝা হয়ে গেল। এখন আমরা এখানে দেখবো কিংডম মোনেরা, অর্থাৎ যেটা আমাদের
সবচেয়ে পুরাতন সেল দিয়ে তৈরি, যেটা আমাদের প্রোক্যারিওটিক সেল দিয়ে তৈরি। প্রত্যেকটা লাইন ভালো মতো বুঝবেন, ঠিক আছে? না, গোটা বোটানি তো আমি করাবো না, সাথে সম্বিক স্যারও তোমাদের করাবেন। ওকে, দেখো কি বলছে, ব্যাকটেরিয়া আর সোল মেমব্রেন অফ কিংডম মোনেরা। ব্যাকটেরিয়ার কি, সব ব্যাকটেরিয়াই আমাদের কি এই মোনেরা গ্রুপের মধ্যে পড়ছে। মেনলি ওরাই আমাদের এই মোনেরা গ্রুপে পড়ছে, অর্থাৎ যাদের কি সেল, তাদের সেল কোষ ইয়েটা প্রোক্যারিওটিক সেল দিয়ে তৈরি। এবং প্রোক্যারিওটিক সেল মানে কি, যেটা সবচেয়ে প্রিমিটিভ সেল এবং যাদের কোষে কোনো রকম নিউক্লিয়াস বা পর্দাবিহীন যে সেল অর্গানেল এগুলো কিছু প্রেজেন্ট থাকবে না। Many of them live in or on other organism on parasite. ওরা কি, ওরা অন্যের উপর ডিপেন্ড করে বাঁচছে। ওকে, ওরা প্যারাসাইট হিসেবে বাঁচছে, ওরা অন্যের উপর ডিপেন্ড করে ওরা বেঁচে আছে। নেক্সট কি আছে, ব্যাকটেরিয়া আর গ্রুপড আন্ডার 4 ক্যাটাগরিজ বেসড অন দেয়ার শেপ। দ্য স্পেরিক্যাল, কক্কাস, এগুলা কি, এই যে আমরা দেখতে পাবো এই ব্যাকটেরিয়ার মধ্যে আমরা কিছু ভাগ দেখতে পাবো এবং সেগুলো আমরা এক্সাম্পলগুলো মাথায় রাখবো, ঠিক আছে? কি বলছে এখানে, ব্যাকটেরিয়া আর গ্রুপড আন্ডার 4 ক্যাটাগরি বেস অন দেয়ার শেপ। ওদের এই শেপের ওপর, অর্থাৎ ওদের এই আকৃতির উপর ভিত্তি করে ওদেরকে 4 ভাগে ভাগ করা হচ্ছে। এই ভাগগুলো আমরা জানবো এবং ভাগগুলোর এক্সাম্পলগুলো আমরা জানবো। কি বলছে এখানে, দ্য স্পেরিক্যাল, এটা হচ্ছে কক্কাস। দ্য রড শেপ, এটা হবে আমার ব্যাসিলাস। আর একটা দ্য কমা শেপ আছে, সেটা হচ্ছে আমার ভিব্রিও। অ্যান্ড দ্য স্পাইরালটা হচ্ছে আমার এই স্পাইরিলিয়াম। দেখো এই হচ্ছে আমাদের ভাগগুলো। এটা কি আমার কক্কি। ওকে, যেটাকে আমরা কি দেখলাম, ওটা কি শেপ, এই কক্কাসটা আমার স্ফেরিক্যাল শেপ, যেটাকে আমরা বলছি কক্কি অর্থাৎ কক্কাস, এটা আমার স্ফেরিক্যাল শেপ। এটা হচ্ছে আমার এই ছবিটা। নেক্সট কি আছে, নেক্সট হচ্ছে আমরা এখানে বলছি ব্যাসিলি, মানে কি, ব্যাসিলি কোনটা, আমার এই রড শেপ। রড শেপটা হচ্ছে আমার ব্যাসিলাস। এই যে এটা হচ্ছে আমার এই ব্যাসিলাস, যেটা আমার রড শেপ। নেক্সট আছে হচ্ছে আমার কি, এই যে ভিব্রিও, অর্থাৎ এটা হচ্ছে আমার কি কমা শেপ। দেখতে পাচ্ছ এখানে লেখা আছে কমা শেপ, এটা কি আমার, এটা হচ্ছে আমার এই ভিব্রিও, যেটা আমার কি কমা শেপ। আরেকটা আছে কি স্পাইরিলা, যেটা কি আমাদের এই স্পাইরাল শেপ, এটাকে আমরা, এটার এক্সাম্পল কি স্পাইরেলিয়াম। এটা হচ্ছে এগুলোর ছবি। তাহলে এইভাবে আমরা মাথায় রাখবো, স্ফেরিক্যাল শেপ হচ্ছে আমার কক্কাস, রড শেপ হচ্ছে আমার ব্যাসিলাস, এবং এই স্পাইরাল শেপ হচ্ছে স্পাইরেলিয়াম, অ্যান্ড এই কমা শেপ হচ্ছে আমার ভিব্রিও। ঠিক আছে, বোঝা গেল? বুঝতে পেরেছো? মাথায় রাখবা, এটা হচ্ছে অনলি প্রোক্যারিয়েট যাদের কিনা নিউক্লিয়াস অ্যাবসেন্ট। ঠিক আছে, এবার আমরা এখানে যাব হচ্ছে আমাদের নেক্সট টপিকে। এই যে ব্যাকটেরিয়া, এই আমরা দেখলাম এই যে মোনেরা গ্রুপের মধ্যে কারা পড়ছে, বিভিন্ন রকমের ব্যাকটেরিয়া। এবার এই ব্যাকটেরিয়ার মধ্যে আমাদের কিছু ভাগ থাকবে, এই ব্যাকটেরিয়ার মধ্যে আমাদের কিছু ভাগ থাকবে। এটা নিশ্চয়ই দেখা যাচ্ছে না, আমি তোমাদের লিখে দিচ্ছি, দাঁড়াও। এই ব্যাকটেরিয়ার মধ্যে আমার দুটো ভাগ আছে, একটা আর্কি ব্যাকটেরিয়া আর একটা ইউ ব্যাকটেরিয়া। আর্কি ব্যাকটেরিয়া মানে মাথায় রাখবে যারা প্রচন্ড পুরাতন, অর্থাৎ যাদের সময় অবস্থা খুব খারাপ ছিল। ঠিক আছে, ঠিক যেমন সবচেয়ে সহজ এক্সাম্পল কি, মনে করো আজ থেকে অনেক বছর আগে যে মানুষটা ছিল, ওদের জীবনযাত্রা কি এত সহজ ছিল? আমাদের মতো ছিল না। ওরা অনেক কঠোর, অনেক কষ্ট করে কিন্তু ওরা সবকিছু করতো। কিন্তু আজকের দিনে দাঁড়ায় আমাদের লাইফ দেখো সেই তুলনায় কিন্তু অনেকটাই ইজি। যদিও মানুষের জীবন কোনোদিন ইজি হয় না, মানুষের জীবনে আপস অ্যান্ড ডাউন লেগেই থাকে, কিন্তু তাও তুমি যদি একটু চিন্তা করো, দেখো আগেকার দিনে মানুষটা কিন্তু এত ফেসিলিটি পেতো না যেগুলো আমরা আজকের দিনে দাঁড়িয়ে পাচ্ছি, তাই তো? তো এইভাবে তোমরা মাথায় রাখবা, এই যে আর্কি ব্যাকটেরিয়া এরা হচ্ছে পুরাতন যুগের, তো ওদের জীবনটা ভীষণই কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, ওরা অনেক কিছু ফেস করছে। আর এই যে ইউ ব্যাকটেরিয়া এরা হচ্ছে এখনের, যে এদের কাছে সব কিছু ফেসিলিটি আছে।
ঠিক আছে। ওকে, এবারে ইউ ব্যাকটেরিয়ার মধ্যে আমার দুটো ভাগ আছে। এবারে ইউ ব্যাকটেরিয়ার মধ্যে আমাদের দুটো ভাগ আছে, একটা হচ্ছে আমার অটোট্রপিক, আরেকটা হচ্ছে আছে আমার হেটেরোট্রপিক। একটা অটোট্রপিক, আরেকটা হচ্ছে আধুনিক, একদম এটা হচ্ছে আধুনিক, আরেকটা হচ্ছে হেটেরোট্রপিক। এবার এই অটোট্রপিকের মধ্যে আমার আবার দুটো ভাগ আছে, কি কি? একটা ফটো অটোট্রপিক, দেখো এগুলো প্রত্যেকটা টার্ম কিন্তু আমি অলরেডি তোমাদের ডেসক্রাইব করে দিয়েছি আগে, এখন কিন্তু এগুলো কিন্তু আর না বোঝার কোনো কারণ নেই। আরেকটা কেমো অটোট্রপিক, লেখাগুলো বোঝা যাচ্ছে নাকি ডবল ডবল হচ্ছে জন্য বোঝা যাচ্ছে না? একটু তোমরা জানাও তো, লেখাগুলো কি বোঝা যাচ্ছে? হ্যাঁ, আমি সব বলছি কোনটা এক্সট্রিম কন্ডিশনে বেঁচে আছে কোনটা না, সব বলা হবে। কিন্তু তোমরা একটু জানাও, এই লেখাগুলো যেহেতু ডবল স্কেচ হয়ে যাচ্ছে, লেখাগুলো তোমরা বুঝতে পারছো? লেখাগুলো কি তোমরা বুঝতে পারছো? ঠিক আছে, ওকে। দেখো এবার তাহলে আমরা দেখবো, এবার আমরা ফার্স্ট দেখবো আমাদের আর্কি ব্যাকটেরিয়া। এবার আমরা ফার্স্ট দেখবো হচ্ছে আর্কি ব্যাকটেরিয়া। কি বলছে এখানে? These bacteria live in some of the most rush habitats such as extremely salty area, that is হবে halophiles. নেক্সট আছে হট স্প্রিং, যেটাকে আমরা বলছি থার্মোঅ্যাসিডোফাইলাস, অ্যান্ড আরেকটা আছে মার্সি এরিয়া, যেটাকে আমরা বলছি মিথানোজেন। তার মানে দেখো এইসব যে ব্যাকটেরিয়াগুলো, অর্থাৎ যেগুলোকে আমরা আর্কি ব্যাকটেরিয়া বলবো, ওদের জীবনটা অনেকটা রাশ হ্যাবিটেটের মধ্যে দিয়ে যাচ্ছে, ওরা অনেকটা কঠিনের মধ্যে দিয়ে ওরা যাচ্ছে। ফার্স্ট কি আছে এখানে বলছে? এক্সট্রিমলি সল্টি এরিয়া, ওরা প্রচন্ড সল্টি এরিয়ায় থাকছে, অর্থাৎ যেসব ব্যাকটেরিয়া এক্সট্রিমলি সল্টি এরিয়ায় থাকবে তাদেরকে আমরা বলবো হ্যালোফাইল, তাদেরকে আমরা বলবো হ্যালোফাইল। নেক্সট কি আছে? হট স্প্রিং, যারা হট স্প্রিং এ, যেসব ব্যাকটেরিয়া হট স্প্রিং এ থাকবে তাদেরকে আমরা কি বলবো? তাদেরকে আমরা বলবো থার্মোঅ্যাসিডোফাইল। ওকে, আরেকটা আছে মার্শি এরিয়া, অর্থাৎ যারা এই মার্শি মানে যারা একটু স্যাঁতস্যাঁতে এরিয়ায় থাকবে তাদেরকে আমরা বলবো মিথানোজেন্স। ওকে, অর্থাৎ মিথানোজেন্স। ঠিক আছে, এই প্রত্যেকটার হ্যালোফাইল, থার্মোঅ্যাসিডোফাইল বা মিথানোজেন, এগুলোর তোমরা একটা করে এক্সাম্পল দেখে নিবে, এগুলোর তোমরা একটা করে এক্সাম্পল দেখে নিবে। ঠিক আছে, এবার কি বলছে? আর্কি ব্যাকটেরিয়া ডিফার ফ্রম আদার ব্যাকটেরিয়া হ্যাভিং এ ডিফারেন্ট সেল ওয়াল স্ট্রাকচার অফ সিউডোপেপটাইডোগ্লাইকেন। আমরা জানি ব্যাকটেরিয়ার যে সেল ওয়াল সেটা কি হয়? সেটা আমাদের হয় পেপটাইডোগ্লাইকেন। কিন্তু এই যে আর্কি ব্যাকটেরিয়ার, ওদের ডিফারেন্সটা কি অন্যান্য ব্যাকটেরিয়ার থেকে? ওদের যে সেল ওয়াল সেটা কিন্তু আমার এই সিউডোপেপটাইডোগ্লাইকেন। মাথায় থাকবে, শুধু যদি বলে ব্যাকটেরিয়ার সেল ওয়াল তাহলে কিন্তু আমরা বলবো পেপটাইডোগ্লাইকেন, কিন্তু এখানে আমার বলছে আর্কি ব্যাকটেরিয়া, তাহলে আর্কি ব্যাকটেরিয়া অন্যান্যদের ব্যাকটেরিয়ার থেকে আলাদা, ওদের সেল ওয়ালটা কি? সিউডোপেপটাইডোগ্লাইকেন। ইয়েস, ওরা মিথেন উৎপাদনে সাহায্য করে। ঠিক আছে, বোঝা গেল যেটা হচ্ছে মিথানোজেন। ঠিক আছে, এটা বোঝা গেল এই সেল ওয়ালের ব্যাপারটা, মাথায় থাকবে। বোঝা গেল আর্কি ব্যাকটেরিয়া, অর্থাৎ যাদের জীবনটা খুবই কষ্টের মধ্যে দিয়ে গেছে, যারা অনেক পুরনো, ওদের মধ্যে কোনো ওরা সুযোগ সুবিধা পায়নি। ঠিক আছে, এবার এখানে আছে আমাদের যেটা এরপর আমরা দেখবো এখানে ইউ ব্যাকটেরিয়া। এবার আমরা দেখবো এখানে ইউ ব্যাকটেরিয়া। ঠিক আছে, ইউ ব্যাকটেরিয়া, এগুলো আমাদের ইউ ব্যাকটেরিয়ার মধ্যে পড়ছে। দেখো যেটা জানি ফটো অটোট্রপিক অ্যান্ড কেমো অটোট্রপিক, এগুলো কিন্তু আমি অলরেডি প্রত্যেকটা টার্ম তোমাদের বলে দিলাম, এখন তোমরা নিজেরাই বুঝতে পারবে জিনিসগুলো একবার পড়লে পরে। ফটো অটোট্রপিক আর কেমো অটোট্রপিক।
একজন বলছে মার্শি এরিয়াটা বলুন। ঋতু, মার্শি এরিয়া মানে হচ্ছে আমার জলযুক্ত একটুখানি কাদা কাদা স্যাঁতস্যাঁতে এরিয়া, সেটাকে আমরা বলছি মার্শি এরিয়া, ঠিক আছে? হ্যাঁ, মার্শি এরিয়া মানে হচ্ছে যেটা একটু আমার কর্দমাক্ত জায়গা, জল মানে জলাশয় যুক্ত স্যাঁতস্যাঁতে, এটাকে আমরা বলছি মার্শি এরিয়া। আরেকজন জানি কে বললো একটুখানি কি সেকেন্ড পয়েন্টটা বলুন। সেকেন্ড পয়েন্ট মানে কোন সেকেন্ড পয়েন্ট বলবো? স্নেহা বলছে ম্যাম একবার সেকেন্ড পয়েন্টটা বলে দিন। এটাই তো আর্কি ব্যাকটেরিয়া সায়ন্তিকা, এটাই আর্কি ব্যাকটেরিয়া, এগুলোই যেগুলো আমাদের প্রচন্ড এক্সট্রিম হার্শ কন্ডিশনে ওরা বসবাস করে, ঠিক আছে? যেমন যারা কিছু কিছু ব্যাকটেরিয়া যারা প্রচন্ড সল্টি এরিয়ায় থাকে তাদেরকে আমরা বলবো হ্যালোফাইল, যারা হট স্প্রিংয়ে থাকে তাদেরকে আমরা বলবো থার্মো অ্যাসিডোফাইল, এবং যারা মার্সি এরিয়ায় থাকে তাদেরকে আমরা বলবো মিথানোজেন, ঠিক আছে? অর্থাৎ যারা প্রচন্ড রাশ কন্ডিশন, প্রচন্ড খারাপ কন্ডিশনে তারা থাকছে। এবং হ্যাঁ, কোশ্চেন প্র্যাকটিস তো করাবো, ঠিক আছে? এবং আর্কি ব্যাকটেরিয়া কি বলছে, ওরা অন্য অন্য ব্যাকটেরিয়ার থেকে আলাদা, ঠিক আছে? যেমন কি কিসের আলাদা? ওদের সেল স্ট্রাকচারের দিকে। এমনি ব্যাকটেরিয়ার সেল স্ট্রাকচার কি হয় আমাদের পেপটাইডোগ্লাইকেন, কিন্তু এই আর্কি ব্যাকটেরিয়ার এখানে আছে আমাদের সিউডোপেপটাইডোগ্লাইকেন। সিউডোপেপটাইডোগ্লাইকেন হচ্ছে আর্কি ব্যাকটেরিয়ার সেল ওয়াল, ঠিক আছে? ওকে, এবার আমরা দেখবো এখানে ইউ ব্যাকটেরিয়া, অর্থাৎ যেটা আগেই বললাম যারা এখনের প্রজন্মের, যারা জীবনটা প্রচন্ড আধুনিক। এবার আমরা দেখবো এখানে ফটো অটোট্রপিক আর কেমো অটোট্রপিক। ফটো অটোট্রপিকটা কি বলছে? ফটোসিনথেসিস, অর্থাৎ ওরা কি ফটোসিনথেসিস করতে পারছে, ইউনিসেলুলার ফিলামেন্টাস এবং কলোনি ফর্ম করে। ফিলামেন্টাস মানে কি? এই যে এটা হচ্ছে আমার ফিলামেন্টাস, জাস্ট সূত্রাকার একটা দেহ, এবং ওরা কি কলোনি ফর্ম করে থাকছে। নেক্সট কি ক্লোরোফিল লাইক হায়ার প্ল্যান্ট, এবং কি ওদের কি কিছু কিছু হায়ার প্ল্যান্টের মধ্যে ওদের ক্লোরোফিল প্রেজেন্ট আছে। এবং কি কেমোফোর কন্টেইন পিগমেন্ট, ওদের মধ্যে কি পিগমেন্ট, অর্থাৎ ওদের মধ্যে কেমোফোর আছে, সরি ক্রোমাটোফোর, যারা কিনা পিগমেন্ট ধারণ করে আছে। এবং আরেকটা আছে র্যাপিড গ্রোথ টু অ্যালগাল ব্লুম, এবং ওরা কি র্যাপিড গ্রোথ করছে। অ্যালগাল ব্লুম মানে আমরা জানি যে শৈবালের দ্রুত বৃদ্ধি, তো এদের কি হচ্ছে র্যাপিড গ্রোথ হচ্ছে। এটা হচ্ছে আমার ফটো অটোট্রফিকের পয়েন্টগুলো, মাথায় রাখবে যে ওরা ফটোসিনথেসিস করতে পারে, ওদের দেহটা কি ইউনিসেলুলার ফিলামেন্টাস এবং ওরা কলোনি ফর্ম করে থাকে। এটা ক্লোরোফিল লাইক হায়ার প্ল্যান্ট, এবং কিছু কিছু হায়ার প্ল্যান্টে ক্লোরোফিল থাকে, এবং ওদের মধ্যে কি আছে ক্রোমাটোফোর, যেটা কিনা পিগমেন্টকে ধারণ করে রাখছে, এবং কি র্যাপিড গ্রোথ টু অ্যালগাল ব্লুম, এখানে কি শৈবালের দ্রুত বৃদ্ধি ঘটছে। আমি আজকে তোমাদের এই পিডিএফটা আপলোড করে দিব, এবং ক্লাসের পরে আমি তোমাদের কিছু কোশ্চেন প্র্যাকটিস করাবো, ঠিক আছে? ক্লাসের পরেই। আর এখানে আরেকটা আছে আমার কেমো অটোট্রফিক, যেটা আমরা দেখলাম কেমিক্যালের সাহায্যে হবে। এখানে বলছে ব্রেকস কেমিক্যাল টু ড্রাইভ এনার্জি স্টোর ইন দ্য ফর্ম অফ এটিপি, এবং ওদের কি এনার্জি দরকার, এবং সেটা কি এটিপি, ওর জন্য ওরা কি তৈরি করবে? এটিপি স্টোর করবে, যে ওদের মধ্যে যেন ওরা এনার্জিটা পাচ্ছে, যার জন্য এটা কি ফর্মে এনার্জি স্টোর করবে? এটিপি ফর্মে। এখানে বলছে হেল্পস ইন মিনারেল রিসাইকেল, এই যে মিনারেলগুলো আছে এইগুলোর ওরা পুনর্ব্যবহার করবে। কারা? এই কেমো অটোট্রফিকের ক্ষেত্রে ওরা এই মিনারেলগুলোর পুনর্ব্যবহার করবে। এক্সাম্পল কি হবে? নাইট্রোসোমোনাস। তাহলে কেমো অটোট্রফিকের এক্সাম্পল কি হবে? নাইট্রোসোমোনাস। ওরা কি করছে? ওরা ওদের এনার্জির জন্য ওরা ওদের বডিতে এটিপি স্টোর করে রাখছে, এবং যত রকম মিনারেল আছে, মিনারেল পদার্থ আছে, সেগুলোর ওরা আবার কি করবে? এগুলোকে ওরা পুনর্ব্যবহার করতে এই কেমো অটোট্রফিকরা সাহায্য করে। পিগমেন্ট মানে রঞ্জক পদার্থ, পিগমেন্ট মানে রঞ্জক পদার্থ। কলোনি মানে ছোট ছোট অনেকগুলো কলোনি, মনে করো এটা একটা ব্যাকটেরিয়া, এখানে অনেকগুলো কলোনি ফর্ম করে আছে, এই স্ট্রাকচারগুলোকে আমরা বলছি কলোনি। মানে ওরা একসঙ্গে জোটবদ্ধ অবস্থায় আছে, ওরা জোটবদ্ধ অবস্থায় আছে। এবং পিগমেন্ট মানে কি? রঞ্জক। মানে কি? এই যে ক্লোরোফিল একটা কি আমার গ্রিন পিগমেন্ট, মানে কি এটা আমার সবুজ রঞ্জক পদার্থ। এই ক্লোরোফিলটা কি গ্রিন পিগমেন্ট, যেটাকে আমরা কি বলছি? সবুজ রঞ্জক পদার্থ। পিগমেন্ট মানে রঞ্জক পদার্থ, ঠিক আছে? আমি চললে কি করে পড়াবো? বোঝা গেল। এবং কেমো অটোট্রফিক এক্সাম্পল কি? আমার এই নাইট্রোসোমোনাস। আর ফটো অটোট্রফিক এক্সাম্পল কি? প্লান্ট।
মনে থাকবে। ক্লাস কতক্ষণ হবে? ক্লাস তো হবে মোটামুটি আরো চলবে বেশ 1 ঘন্টা, আরো ঘন্টা খানেক তো হবেই। ওই যে বলে দিলাম ঋতু, প্ল্যান্ট, যে কোনো প্ল্যান্ট না, ওরাই তো ফটোটোট্রফ করে, যে গাছই তো আলোর মাধ্যমে তার খাবার তৈরি করছে, তাই না? ওকে, নেক্সট এবার হচ্ছে আমরা এখানে দেখব কিছু ব্লু গ্রিন অ্যালগি, অর্থাৎ এটার ব্লু গ্রিন আমরা আগেই দেখছিলাম ফটোটোট্রফিক কি, এই BGA মানে কি ব্লু গ্রিন অ্যালগি, ওরাও করছে ফটোটোট্রফ। এবার এদের এক্সাম্পল কি, নস্টক বা অ্যানাবিনা। এবার আমরা জানি এরা কি, আচ্ছা তোমরা কিন্তু নোট করছো, হেল্পস ইন মিনারেল রিসাইক্লিং, মিনারেল রিসাইক্লিং। আচ্ছা একটা কথা বলো, তোমরা কি এগুলো নোট করছো এখন গোটা গোটা স্লাইড? এই স্লাইডগুলো কিন্তু আমি তোমাদের দিয়েই দিব, তোমরা কিন্তু প্রত্যেকটা লেখা পেয়ে যাবে। তো এখন তোমরা গোটা নোট করো না, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো তোমরা নোট করে রাখতে পারো, কিন্তু গোটা স্লাইড কিন্তু তোমাদের নোট করার কিন্তু দরকার নেই। পায়ে বলছি ম্যাম আমি তো বাঙালি মিডিয়াম। কেন এই নোট থেকে পড়া যাবে না? কেন, তুমি এনসিইআরটি পড়তে পারো, আমি তোমাদের কাউকে বই কিনতে না করছি না, তোমরা অবশ্যই কেনো, কারণ তোমরা যত জানবে তত তোমাদেরই লাভ হবে, কিন্তু এই নোটসটাও তোমরা ফলো করো, ঠিক আছে? হ্যাঁ অবশ্যই তুমি কিনে পড়তেই পারো, কারণ তুমি যেহেতু একটা এক্সাম দিতে যাচ্ছ, তুমি যত জানবে তোমারই ভালো। কিন্তু আমি তোমাদের ওই এনসিইআরটি বা যে কোনো বুক তোমরা পড়তেই পারো, কিন্তু আমি তোমাদের এটাও বলবো তোমরা আমার নোটটাকেও কিন্তু ফলো করো। আমি কিন্তু নোটসটা তোমাদের জন্য প্রপারভাবেই বানিয়ে আনছি, যেন তোমাদের নোটসটা পড়লেও যেন বেশ কভার আপ হয়ে যায়, তো তোমরা নোটসটাও ফলো করো, ঠিক আছে? ওকে, তো আমরা জানি এই যে ব্লু গ্রিন অ্যালগি এরা কিন্তু আমার নিম্ন শ্রেণীর উদ্ভিদ, তাই তো? এটা আমার নিম্ন শ্রেণীর। তো দেখো মোটামুটি এই যে আমার এটা একটা ব্লু গ্রিন অ্যালগি, এখানে দেখতে পাচ্ছ যে সেল গ্রিন গ্রিন কালার, এগুলোর মধ্যে আমার কি ক্লোরোফিল আছে। এবার আমরা জানি এই যে ব্লু গ্রিন অ্যালগি এগুলো কি করে, ওরা আমাদের ফটোসিনথেসিসে সাহায্য করে এবং ওরা আমাদের N2 ফিক্সেশনেও সাহায্য করছে। এরা কিসে সাহায্য করে, এই যে এটা 1 নম্বর আমাদের ফটোসিনথেসিস করছে, এবং সাথে সাথে ওরা কি আমাদের এই N2 ফিক্সেশনেও কিন্তু সাহায্য করছে, N2 ফিক্সিংয়েও হেল্প করে। কিন্তু যেহেতু ওরা নিম্ন শ্রেণীর উদ্ভিদ, এবার ওদের পক্ষে একটা সেলেই এত কাজ করা সম্ভব না। আজকে যদি মনে করো আমি যদি সব কাজ করতে পারতাম, পড়াতে পারতাম, চিকিৎসা করতে পারতাম, তারপর আমি অ্যাডভোকেটের কেস লড়ে দিতে পারতাম, তাহলে তো আমি নিজেই সব কাজ করতাম। কিন্তু তাহলে কি আলাদা আলাদা সব কিছু দরকার ছিল? দরকার ছিল না। পৃথিবীতে সব কিছুর কাজের জন্য আলাদা আলাদা আছে, তাই তো? কেউ অ্যাডভোকেট, কেউ ডক্টর, কেউ টিচার, সব কিছু আলাদা আলাদা। কারণ একজন মানুষ কি সব করতে পারে? ঠিক ওদের ক্ষেত্রেও তাই। একটা কোষ, এই যে গ্রিন কালার যে কোষগুলো, এরা হচ্ছে ফটোসিনথেসিসে সাহায্য করছে। ওরা কিসে সাহায্য করছে? ওরা ফটোসিনথেসিসে সাহায্য করে। ওকে, এই যে গ্রিন কালার যে কোষ, এরা হচ্ছে আমাদের ফটোসিনথেসিসে সাহায্য করে, ঠিক আছে? কিন্তু এদের মাঝখানে দেখো এখানে কিছু স্পেশালাইজ সেল আছে, দেখতে পাচ্ছ এই পার্পল কালারের সেলগুলো, যেগুলোকে আমরা বলছি হেটেরোসিস্ট। এই সেলগুলো কি করে? এই সেলগুলো হচ্ছে আমাদের নাইট্রোজেন ফিক্সেশনে সাহায্য করে। আমরা তো জানি যে এই যে ব্লু গ্রিন অ্যালগি ওরা কি ফটোসিনথেসিস করে, আবার ওরা কি নাইট্রোজেন ফিক্সিংয়েও সাহায্য করে। তো এই যে গ্রিন কালার যে সেল, এরা আমাদের ফটোসিনথেসিসে সাহায্য করে। আর এই যে পার্পল কালারের যে সেল, অর্থাৎ যেগুলোকে আমরা বলছি হেটেরোসিস, এই সেলগুলো আমাদের এই নাইট্রোজেন ফিক্সেশনে সাহায্য করে। তার মানে কি প্রত্যেকটার কাজ আমার আলাদা আলাদা। ঠিক যেমন মানুষের জীবনেও কি কেউ সবার কাজ আলাদা আলাদা, কেউ পার্টিকুলার এই কাজ করে, কেউ পার্টিকুলার ওই কাজ করে, ঠিক তেমনই নেচারের মধ্যেও কিন্তু সবার কাজ আলাদা আলাদা আছে। তো এই যে পার্পল কালারের হেটেরোসিস যে সেলগুলো আছে, ওরা কি করছে? ওরা হচ্ছে আমাদের এই নাইট্রোজেন ফিক্সেশনে সাহায্য করছে। মনে থাকবে? বোঝা গেল কি বললাম? তাহলে এগুলোর এক্সাম্পল কি? এই ব্লু গ্রিন অ্যালগির এক্সাম্পল হচ্ছে নস্টক বা অ্যানাবিনা। মনে থাকবে?
এখানে এনসিইআরটি নোটসও আছে, ঠিক আছে? এখানে এনসিইআরটি থেকে আমি নোটসগুলো এনেছি। দেখো এনসিইআরটি তো অনেক কিছু লেখা আছে, এবার তার মধ্যে সব তো আমাদের দরকার নেই, আমি এখানে এগুলোই রেখেছি যেই জিনিসগুলো ইম্পর্টেন্ট, যেখান থেকে কোশ্চেন আসতে পারে। বোঝা গেল? ওকে, এই গেল হচ্ছে আমাদের এই ব্লু গ্রিন অ্যালগের ব্যাপারটা। এবার আমরা এখানে দেখব হেটারোট্রপের মধ্যে কি কি পড়ছে। এবার আমরা এখানে দেখব হেটারোট্রপ। দেখো হেটারোট্রপ কি হবে, ওরা মোস্টলি ওরা ডিকম্পোজার। N2 ফিক্সিন, ওরা কি নাইট্রোজেন ফিক্সেশন করতে পারছে। কার্ড ফর্মিং করে, অর্থাৎ কে করে এটা, কোন ব্যাকটেরিয়া, ল্যাক্টোব্যাসিলাস, ওরা কি কার্ড ফর্মিং এ সাহায্য করে। নেক্সট আছে দে ক্যান কজ ডিজিজ অলসো অ্যান্ড অ্যান্টিবায়োটিক মেকিং, মানে কি ওরাই নিজেরাই মারছে নিজেরাই বাঁচাচ্ছে। ঠিক যেমন আমাদের মারা কি করে, আমাদেরকে প্রথমে মেরে দেয়, তারপরে আবার নিজেরাই আমাদেরকে আদর করে, ঠিক এরাও তাই করছে, ওরা নিজেরাই মারছে আবার নিজেরাই কিন্তু বাঁচাচ্ছে। কেন বলছে, ওরা আমাদের কি ডিজিজ তৈরি করছে। লেখা আছে দে ক্যান কজ ডিজিজ অলসো, ওরা কি ডিজিজ তৈরি করছে। অ্যান্ড লেখা আছে দেখো নেক্সট পয়েন্ট অ্যান্টিবায়োটিক মেকিং, এবং ওরাই কিন্তু আবার অ্যান্টিবায়োটিক তৈরি করছে, মানে ওরা নিজেরা প্রথমে ওদের মারবে, তারপর নিজেরাই ওদেরকে বাঁচাবে। এটা কিন্তু ওদের একটা বৈশিষ্ট্য, এটা কিন্তু মাথায় রাখবে যে দে ক্যান কজ ডিজিজ অলসো অ্যান্টিবায়োটিক মেকিং, ওরা নিজেরা মারছে নিজেরাই বাঁচাচ্ছে। এবং ওরা কি কার্ড ফর্মিং এ সাহায্য করছে, কোন ব্যাকটেরিয়া, ল্যাক্টোব্যাসিলাস, এবং মোস্টলি ওরা ডিকম্পোজার হয়, এবং ওরা কি নাইট্রোজেন ফিক্সিং করতে পারছে। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, আমি তো বেঙ্গলিতেও তোমাদের বলে দিচ্ছি। আচ্ছা, তোমাদের আমি একটা কথা বলি, তোমরা হয়তো অনেকে এখানে বেঙ্গলি মিডিয়ামের আছো যাদের ইংলিশের নোটসগুলোতে প্রবলেম হচ্ছে, কিন্তু আমি তোমাদের বলবো এরপর যখন তোমরা কোনো কলেজে অ্যাডমিশন নিবে তখন কিন্তু তোমাদের কিন্তু বেঙ্গলিতে আর থাকবে না। এখন তোমরা পরীক্ষা দিবে, আমি জানি এখানে অনেকেরই প্রবলেম হচ্ছে, কিন্তু আমি তোমাদের সবাইকে বলবো এই যে 3টা মাস তোমরা একটু কষ্ট করো, তোমরা একটুখানি ইংলিশটা বুঝে বুঝে পড়ার চেষ্টা করো, তাহলে দেখবে যখন তোমরা কোনো কলেজে অ্যাডমিশন নিবে তখন তোমাদের কোনো রকমের প্রবলেম হবে না। কিন্তু তোমরা যদি এখনো যদি তোমরা বাংলা করো এবং যদি ইংলিশে যদি গুরুত্ব না দাও, যখন তোমরা কলেজে উঠবে তখন কিন্তু তোমাদের এই প্রবলেমগুলো ফেস করতে হবে। আমরা কখনোই চাই না কলেজে ওঠার পর তোমরা এই প্রবলেমগুলো ফেস করো, তোমরা এগুলো এখন ফেস করো। এখন তোমাদের যে টাইম আছে, তোমরা পড়ছো, তোমরা এগুলো এখন এই প্রবলেমগুলো তোমরা ফেস করতে যাও। কিন্তু কলেজে ওঠার পর তখন যদি তোমরা ভাবো যে তখন আমি ইংলিশটা করে নিব, তখন কিন্তু হবে না। এখন টাইম আছে, এখনই তোমরা বাংলাটাকে কম গুরুত্ব দিয়ে ইংলিশটা করতে যাও, তাহলে দেখবে পরে তোমাদের জিনিসটা একদম স্মুথ হয়ে যাবে। ঠিক আছে, কোন পয়েন্টটা বলবো একবার, 3 নম্বর পয়েন্ট। কার্ড ফর্মিং কি, দই তৈরি, দুধ থেকে যে আমাদের দই তৈরি হচ্ছে, এখানে আমাদের একটা ব্যাকটেরিয়া সাহায্য করছে। এটা কি, এটা কোন ব্যাকটেরিয়া সাহায্য করে, এই ল্যাক্টোব্যাসিলাস, মানে কি দই তৈরিতে, কার্ড মানে দই, ঠিক আছে, দই তৈরিতে সাহায্য করে আমাদের এই ল্যাক্টোব্যাসিলাস। ঠিক আছে, আচ্ছা কে জানি বললো একটা 3 নাম্বার পয়েন্ট বলতে, কিসের 3 নাম্বার বলবো একটুখানি আমাকে বলে দিও। ঠিক আছে, ওকে, এবার আমরা দেখবো এখানে রিপ্রোডাকশন, মানে ওদের জনন। ওকে, কি বলছে, ব্যাকটেরিয়া রিপ্রোডিউস মেইনলি বাই বাইনারি ফিশন। বাইনারি ফিশনটা কি, বাইনারি ফিশনটা কি, যেখানে আমাদের ডিরেক্ট সেল ডিভিশন হচ্ছে। এই যে বাইনারি ফিশন, এই একটা সেল, এই সেলটার গ্রোথ হচ্ছে, দেন এই সেলটা কি সাইটোপ্লাজম সহ সেলটা আবার বিভাজন হয়ে গেল। এই যেটাকে আমরা বলছি ডিরেক্ট সেল ডিভিশন, ডিরেক্ট সেল ডিভিশন। ঠিক আছে, এটা আমার ডিরেক্ট সেল ডিভিশন, এই প্রসেসটাকে আমরা বলছি বাইনারি ফিশন, মনে থাকবে। হ্যাঁ, আমি তো বলে দিচ্ছি না বেঙ্গলি, দেখো আমি যতটা সম্ভব আমি বাংলাটা বলে দিচ্ছি, এবং যদি আমি কিছু মিস করে যাই বলছে তোমরা একটু আমাকে বলে দিবে, আমি তোমাদের বলে দিব। ঠিক আছে, ওকে, তাহলে মেইনলি কি, মেইনলি ব্যাকটেরিয়া প্রডিউস মেইনলি বাই বাইনারি ফিশন। ওরা মেইনলি কি, আমরা জানি এই যে অ্যামিবা, আমরা জানি ওরাও কি বাইনারি ফিশন করছে।
একে ওরা ডিরেক্ট সেল ডিভিশন করছে, তাই তো? ওটা একটা ব্যাকটেরিয়া। তো এটা হচ্ছে আমার সেই ডিরেক্ট সেল ডিভিশন, যেটা আমরা বলছি বাইনারি ফিশন এই মেথড থেকে, যে একটার থেকে ডাইরেক্ট দুটো তৈরি হচ্ছে। নেক্সট এই সেলটা কি হবে, এই সেলটারও গ্রোথ হবে। নেক্সট এই সেলটাও কি দুটো আলাদা আলাদা সেলে কনভার্ট হয়ে যাবে। এই প্রসেসটাকে আমরা বলছি বাইনারি ফিশন, মনে থাকবে। এবার কি আছে এখানে, সামটাইম আন্ডার আনফেভারেবল কন্ডিশন দে প্রডিউস স্পোর। এবার যখন ওদের আনফেভারেবল কন্ডিশন থাকে, যখন ওদের রিপ্রোডাকশনের জন্য ওদের যে এনভায়রনমেন্ট সেটা ওদের সুইটেবল না, সেটা ওদের জন্য সুইটেবল না, তখন ওরা কি, তখন ওরা স্পোর প্রোডাকশন করছে। এই স্পোর প্রোডাকশন কখন করছে, আনফেভারেবল কন্ডিশনে ওরা স্পোর প্রোডাকশন করছে। মানে এই একটা সেল, ওরা এখানে কি, এখানে ওরা স্পোর প্রোডাকশন করছে। তারপর এটা ভেঙে যাবে, ভেঙে গিয়ে এগুলো এগ্রিগেট হয়ে স্পোরগুলো তখন বাইরে বেরিয়ে আসবে, এখান থেকে আলাদা আলাদা ব্যাকটেরিয়া তৈরি করবে। এই প্রসেসটাকে আমরা বলছি স্পোর প্রোডাকশন, স্পোর প্রডিউস, যেটা কিনা কখন করছে, আন্ডার আনফেভারেবল কন্ডিশনে এটাও করছে। নেক্সট কি আছে, দে অলসো রিপ্রোডিউস বাই এ শর্ট অফ সেক্সুয়াল রিপ্রোডাকশন বাই অ্যাডাপ্টিং এ প্রিমিটিভ type of DNA transfer from one bacterium to another bacterium। এবং কিছু কিছু সময় যখন ওদের সেক্সুয়াল রিপ্রোডাকশন হচ্ছে, তখন ওরা কি ডিএনএ ট্রান্সফার করছে। এই জিনিসটা আমি তোমাদের একটুখানি বুঝিয়ে দিব। ওকে, দেখো এই যে লাইনটা, শেষের লাইনটা যে বলছে, এটা তোমরা একটুখানি ভালো মতো দেখে নিবে। এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের সেক্সুয়াল রিপ্রোডাকশন, ঠিক আছে? এটা মনে করো আমাদের ব্যাকটেরিয়া 1, এটা আমাদের ব্যাকটেরিয়া 2। এখানে আমাদের কিছু জেনেটিক মেটেরিয়াল আছে এবং এখানেও আমাদের কিছু জেনেটিক মেটেরিয়াল আছে। ওকে, এবার এই যে জায়গা আমরা জানি ব্যাকটেরিয়ার মধ্যে আমাদের থাকে হচ্ছে পিলাই, যেটা ওদের রিপ্রোডাকশনের অর্গান, যেটা ওদের রিপ্রোডাকশনে সাহায্য করে। ঠিক আছে, এই সবাই মন দিয়ে শোনো, এটা হচ্ছে পিলাই, যেটা কি আমাদের রিপ্রোডাকশনে, এই যে আমরা তখন এই লাইনটা যে আমরা দেখলাম না, যে কি বলছে, দে অলসো যাই হোক, এই যে দে অলসো রিপ্রোডিউস বাই এ শর্ট অফ সেক্সুয়াল রিপ্রোডাকশন বাই অ্যাডাপ্টিং এ প্রিমিটিভ টাইপ অফ ডিএনএ ট্রান্সফার ফ্রম ওয়ান ব্যাকটেরিয়াম টু অ্যানাদার। মানে এখান থেকে এই ডিএনএটা একটা ব্যাকটেরিয়ার থেকে আরেকটা ব্যাকটেরিয়াতে ট্রান্সফার হবে। কি দিয়ে? ওদের মধ্যে, এই ব্যাকটেরিয়ার মধ্যে থাকে হচ্ছে পিলাই, যেটা ওদের রিপ্রোডাকশন একটা অর্গান, যেটা ওদের রিপ্রোডাকশনে সাহায্য করে। ঠিক আছে, রিপ্রোডাকশনে সাহায্য করে। ঠিক আছে, এটা ওদের রিপ্রোডাকশনে সাহায্য করে। তো এই পিলাইয়ের মধ্যে দিয়ে এইটার থেকে কিছু জেনেটিক মেটেরিয়াল এইখানে চলে আসবে। তার মানে এখানে কি হচ্ছে, ডিএনএটা ট্রান্সফার হয়ে যাচ্ছে। এই যে প্রসেস, এই গোটা প্রসেসটাকে আমরা বলবো কনজুগেশন, কনজুগেশন প্রসেস। ঠিক আছে, মনে থাকবে, বোঝা গেল? ক্লিয়ার? বুঝতে পেরেছো এই কি করে সেক্সুয়াল রিপ্রোডাকশনটা হচ্ছে? ওকে, এবার আমরা মনেরার একটা লাস্ট ছোট্ট টপিক দিয়ে মনেরাটা আমাদের হয়ে যাবে, এটাই লাস্ট। কি বলছে? দ্য মাইক্রোপ্লাজমা, মাথায় রাখবে, মাইক্রোপ্লাজমা আর অর্গানিজম দ্যাট কমপ্লিটলি ল্যাক এ সেল ওয়াল। ওদের সেল ওয়ালটা কি ভীষণই ল্যাক, থাকে না, অ্যাবসেন্ট বললেই চলে। দে আর স্মলেস্ট লিভিং সেল, মাথায় রাখবে ওরা সবচেয়ে ছোট লিভিং সেল, নোন অ্যাজ অ্যান্ড ক্যান সার্ভাইভ উইথাউট অক্সিজেন, এবং ওরা কি অক্সিজেন ছাড়াই কিন্তু ওরা বাঁচতে পারে। ম্যানি মাইক্রোপ্লাজমা আর প্যাথোজেনিক ইন অ্যানিমেল অ্যান্ড প্লান্টস। তাহলে এখান থেকে আমরা কি মাথায় রাখবো, এই যে মাইক্রোপ্লাজমা, ওদের সেল ওয়াল অ্যাবসেন্ট, এবং ওরা কি স্মলেস্ট লিভিং সেল, এবং ওরা
উইথাউট অক্সিজেন সার্ভাইভ করতে পারে। এই তিনটা পয়েন্ট আমরা এখান থেকে মাথায় রাখবো। মাইক্রোপ্লাজমা কি মনে রাখবো? ওদের সেল ওয়ালটা অ্যাবসেন্ট, ওরা উইথাউট অক্সিজেন ওরা সার্ভাইভ করতে পারে এবং ওরা সবচেয়ে স্মলেস্ট লিভিং সেল। মনে থাকবে? এই গেল আমাদের মাইক্রোপ্লাজমা সম্বন্ধে, আমাদের এটুকুনটা জানলেই চলবে। এই আমাদের টোটাল মনেরা শেষ হলো। এখন আমরা দেখব প্রোটিস্টা। এখন আমরা কিংডম প্রোটিস্টাতে চলে যাব। ক্লিয়ার সবার? কি বলছে এটা? হ্যাঁ রিমি, মেনি মাইক্রোপ্লাজমা প্যাথোজেনিক ইন অ্যানিমেল অ্যান্ড অনেক রকম মাইক্রোপ্লাজমা আছে যেগুলো কি উদ্ভিদ বা প্ল্যান্টের মধ্যে রোগ সৃষ্টি করছে। ঠিক আছে, ওরা রোগ সৃষ্টি করছে। বুঝতে পেরেছো? ওরা কি সৃষ্টি করছে? রোগ। প্যাথোজেনিক মানে কি? রোগ সৃষ্টি করা। ঠিক আছে, বেশ অনেকগুলো মাইক্রোপ্লাজমা এরকম আছে যারা কি উদ্ভিদ বা প্রাণীদের মধ্যে রোগের সৃষ্টি করছে। এবার আমরা চলে আসবো আমাদের এই কিংডম প্রোটিস্টাতে। এবার আমরা চলে আসবো এখানে কিংডম প্রোটিস্টাতে। দেখো কোনটা রিপিট করব বর্ষা? কোনটা রিপিট করব? কোনটা রিপিট করব? মাইক্রোপ্লাজমা। কি বলছে দেখো, মাইক্রোপ্লাজমা আর অর্গানিজম দ্যাট কমপ্লিটলি ল্যাক অফ সেল ওয়াল। ওদের সেল ওয়াল অ্যাবসেন্ট থাকে না। দে আর স্মলেস্ট লিভিং সেল আর নোন। ওরা সবচেয়ে ক্ষুদ্রতম লিভিং সেল। এবং কি বলছে? অ্যান্ড ক্যান সার্ভাইভ উইথাউট অক্সিজেন। ওরা অক্সিজেন ছাড়াও বেঁচে থাকতে পারে। অ্যান্ড ম্যানি মাইক্রোপ্লাজমা আর প্যাথোজেনিক ইন অ্যানিমাল অ্যান্ড প্ল্যান্টস। এবং অনেক রকম মাইক্রোপ্লাজমা আছে যেগুলো কি নাকি রোগ সৃষ্টি করে। কিসের মধ্যে? উদ্ভিদ আর প্রাণীদের মধ্যে। ওকে, এবার আমরা চলে আসবো কিংডম প্রোটিস্টা। কি বলছে দেখো এখানে, অল আমরা জানি মনেরা বাদ বাকি যতগুলো কিংডম আছে প্রত্যেকটাই কিন্তু আমার ইউক্যারিওট সেল। প্রত্যেকটাই কিন্তু আমার ইউক্যারিওট সেল। কি বলছে তাহলে এখানে দেখো, অল সিঙ্গেল সেল ইউক্যারিওট অ্যান্ড প্লেস আন্ডার প্রোটিস্টা বাট দে বাউন্ডারি অফ দ্য কিংডম আর নট ওয়েল ডিফাইন্ড। মানে কি, যেসব কিংডমগুলোর আমরা ঠিক মতো ওয়েল ডিফাইন্ড বর্ণনা করতে পারছি না সেটা কি আমরা এই প্রোটিস্টার আন্ডারে ফেলে দিচ্ছি। ঠিক আছে, যেসব কোনো কিছুর জিনিস আমরা ঠিকমতো এই প্রোটিস্টা যেগুলা এগুলোকে আমরা ঠিকমতো ডিফাইন করতে পারি নাই, এই জন্য এগুলোকে আমরা প্রোটিস্টা গ্রুপের মধ্যে পড়ছি। অ্যাকচুয়ালি প্রোটিস্টাকে না আমরা তিনটা জিনিসের লিঙ্ক বলবো। এই প্রোটিস্টাকে আমরা তিনটা জিনিসের লিঙ্ক বলবো। এই প্রোটিস্টা প্লান্টি বলো, ফানজাই বলো বা অ্যানিমিলিয়া বলো, এই তিনটার মধ্যে একটা কানেকশন বজায় রাখছে। এই প্রোটিস্টা কি করছে? প্লান্টি, ফানজাই এবং অ্যানিমিলিয়া এই তিনটার মধ্যে একটা লিঙ্ক প্রোভাইড করছে। পড়তে পড়তে আমরা এটা বুঝবো। দেখো কি বলছে, দিস কিংডম ফ্রম এ লিঙ্ক উইথ আদার ডিলিং উইথ প্লান্ট, অ্যানিমেল অ্যান্ড ফাঙ্গি। এই প্রোটিস্টা এই তিনটা গ্রুপের সাথে একটা লিঙ্ক বজায় রাখছে। বিং ইউক্যারিওট, ইউক্যারিওটিক মানে কি? এই ইউক্যারিওটিক মানে যাদের মধ্যে নিউক্লিয়াস প্রেজেন্ট বা যে কোনো সেল অর্গানেল এখানে ওয়েল ডেভেলপড। ঠিক আছে, বিং ইউক্যারিওট দ্য প্রোটিস্টা সেল বডি কন্টেন এ ওয়েল ডিফাইন্ড নিউক্লিয়াস লেখা আছে অ্যান্ড আদার সেল মেমব্রেন বাউন্ড অর্গানেলে। সাম হ্যাভ ফ্ল্যাজেলা অর সিলিয়া। এবং আমরা জানি ফ্ল্যাজেলাটা কি আর সিলিয়াটা কি। এই যে মনে করো একটা এখানে থাকবে ফ্ল্যাজেলা এবং এখানে থাকবে সিলিয়া। ঠিক আছে, ওকে। এই ফ্ল্যাজেলাটা কি? এই ফ্ল্যাজেলাটাকে কোনো কিছুকে আমার ধরে রাখতে, কোনো কিছুকে অ্যাঙ্কর করতে সাহায্য করে। আর এই সিলিয়াটা কি? এটার সাহায্যে ওদের গোটা বডিটাকে মুভমেন্ট করতে পারছে। ঠিক আছে, তাহলে এটা কি? এটা হচ্ছে আমার ফ্ল্যাজেলা। আর এগুলো কি? এগুলো হচ্ছে আমার সিলিয়া। ঠিক আছে,
মাথায় থাকবে, এটা হচ্ছে আমার ফ্ল্যাজেলা আর সিলিয়া। প্রোটিস্টা প্রোডিউস asexually and sexually by a process involving cell fusion and zygote formation। তো এই প্রোটিস্টার মধ্যে আমরা asexually এবং সেক্সুয়াল দুই রকমের রিপ্রোডাকশনই দেখতে পাবো। হ্যাঁ, রিমি বলছে আঁকড়ে ধরতে, মানে ফ্ল্যাজেলা যেটা আমাদেরকে আঁকড়ে ধরতে বা অ্যাঙ্করিং করতে সাহায্য করছে, আর সিলিয়ার সাহায্যে ওরা মুভমেন্টে সাহায্য করে। ঠিক আছে, মুভমেন্ট মানে হচ্ছে ইসে আর নড়াচড়া করতে ওরা সাহায্য করছে। ঠিক আছে, এবার আছে এখানে প্রোটিস্টার আন্ডারে কে কে পড়ছে। প্রোটিস্টার আন্ডারে আমার পড়ছে টোটাল 5টা জিনিস, ক্রাইসোফাইট, ডাইনোফ্ল্যাজেলেটস, ইউগ্লিনয়েড, প্রোটোজোন্স আর স্লাইম মোল্ড। এগুলো আমার প্রোটিস্টার আন্ডারে পড়ছে। এবং এখানে আমরা কিসের উপরে পড়াশোনা দেখবো, এখানে আমরা যে পয়েন্টগুলো দেখবো, মোড অফ নিউট্রিশন, ওদের খাদ্য প্রকৃতি দেখবো, সেল ওয়াল সম্পর্কে জানবো, অ্যান্ড ইউনিক ক্যারেক্টার, ওদের যদি কিছু ইউনিক ক্যারেক্টার থাকে সেগুলো নিয়ে আমরা এখানে আলোচনা করব। ঠিক আছে, তো এবং এই 5টা জিনিসটা মাথায় রাখবে প্রোটিস্টার আন্ডারে পড়ে, ক্রাইসোফাইট, ডাইনোফ্ল্যাজেলেট, ইউগ্লিনয়েডস, প্রোটোজোম আর স্লাইম মোল্ড। ঠিক আছে, দেখো এখানে আছে ফার্স্টে আমরা দেখবো ক্রাইসোফাইট। কি বলছে, দে আর ফাউন্ড ইন ফ্রেশ ওয়াটার অ্যাজ ওয়েল অ্যাজ মেরিন এনভায়রনমেন্ট। ওরা ফ্রেশ ওয়াটারেও থাকে, ওরা আবার মেরিন এনভায়রনমেন্টেও থাকে। এই ক্রাইসোফাইটের মধ্যে কারা কারা পড়ছে, এই ক্রাইসোফাইটের মধ্যে আমাদের ডায়াটম অ্যান্ড ডেসমিট এই দুটো পড়ছে। কারা কারা পড়ছে এখানে, ডায়াটম আর ডেসমিট। ডেসমিটটা কি, এই ডেসমিটকে আমরা গোল্ডেন অ্যালগি বলে থাকবো, এই ডেসমিটকে আমরা গোল্ডেন অ্যালগি বলে থাকবো। ঠিক আছে, এই ডেসমিটকে আমরা কি বলবো, গোল্ডেন অ্যালগি, এটাকে আমরা গোল্ডেন অ্যালগি বলে থাকবো। ওকে, মাথায় রাখবো এই ডেসমিটের আরেকটা নাম হচ্ছে গোল্ডেন অ্যালগি। এবং এইটা কি, ডায়াটম, এটা কি, এটা হচ্ছে দেখো আমাদের একটা সাবান কেসের মতো। ঠিক সাবান কেসটা আমাদের এরকম থাকে, উপর দিয়ে একটা ঢাকনা থাকে, এই ডায়াটমসটা হচ্ছে আমাদের সাবান কেসের মতো, তাই না? দেখতে পাচ্ছ? এখনো আমি কিছু বলিনি মল্লিকা, আমি জাস্ট এটুকুনি বলেছি। এই যে আমাদের ক্রাইসোফাইট, এই যে ক্রাইসোফাইট, এটা কই থাকে, ওরা ফ্রেশ ওয়াটারেও থাকে, আবার মেরিন মানে সামুদ্রিক যে পরিবেশ নোনা সেখানেও ওরা থাকে, মানে লবণাক্ত জলেও ওরা থাকে। মেনলি এই ক্রাইসোফাইট ফ্রেশ ওয়াটার অ্যাজ ওয়েল অ্যাজ মেরিন এনভায়রনমেন্ট দুটো জায়গাতেই ওরা বসবাস করে। জাস্ট আমি এটুকুনটাই বলেছি। এবং এর আন্ডারে পড়ছে ডায়াটম আর ডেসমিট। এই ডেসমিট কি, এই ডেসমিটকে আমরা বলবো হচ্ছে গোল্ডেন অ্যালগি, এই ডেসমিটকে আমরা গোল্ডেন অ্যালগি বলে থাকবো। এবং ডায়াটমসটা কি, যেটা দেখো সাবান কেসের মতো একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, মনে করো এটা নিচের কেস, এটা উপরের কেস, এটাকে আমরা এরকম করে কি খুলতে পারবো। তো এই জিনিসগুলো এবার আমরা এই ডায়াটম, এবং ওটা কালারটা কি গোল্ডেন গোল্ডেন মনে হচ্ছে না, হ্যাঁ দেখে মনে হচ্ছে না গোল্ডেন গোল্ডেন সোনালি কালার, এর জন্য এটাকে আমরা গোল্ডেন অ্যালগির সঙ্গে তুলনা করছি। ঠিক আছে ঋষিতা, এটা দেখতেই দেখো গোল্ডেন কালার, সেই জন্য এটাকে আমরা গোল্ডেন অ্যালগির সঙ্গে তুলনা করছি। এবার আমরা এখানে ডায়াটমস আর ডেসমিটের ব্যাপারে আলোচনা করব। ডায়াটমস আর ডেসমিট কি বলছে, ইন ডায়াটমস দ্য সেল ওয়াল ফর্ম ইনটু থিন ওভারল্যাপিং শেল। দেখতে পাচ্ছি দুটো এখানে শেল, দুটো পাতলা শেল দিয়ে ওদের এই ডায়াটমটা তৈরি, which fit together as a soap box। তো দেখতেই পাচ্ছি ডায়াটমটা কি দুটো থিন লেয়ার দিয়ে আমার শেল দিয়ে কভার করা, যাদের দেখতে একটা সোপ বক্স মানে সাবান বক্সের মতো দেখতে। নেক্সট কি, দাস ওয়াল আর এমবেডেড উইথ সিলিকা। ওদের যে সেল ওয়ালটা ওটা কি দিয়ে এমবেড থাকে, ওদের এই সিলিকা দ্বারা ওদের ওয়ালটা এমবেডেড করা থাকে। ডায়াটম leaves behind large amount of cell wall deposit in the habitat. This accumulation over billion of years is referred to as diatomeous earth। মানে কি, এই ডায়াটমের মধ্যে সিলিকার ডিপোজিশন হতে হতে জায়গাটা ওরা দূষণ করে দিচ্ছে, যেটাকে আমরা কিসের সঙ্গে তুলনা করব, এই ডায়াটোমেশিয়াস আর্থের সঙ্গে। মানে কি, ওরা সিলিকার কম্পোজিশনটা এত করে ফেলছে যেটা ওদের এখানে ক্ষতি করছে, এই জন্য সেটাকে আমরা এই ডায়াটোমিয়াস আর্থের সঙ্গে তুলনা করব। ব্রিং গ্রিটি দিস সয়েল ইজ ইউজড ইন পলিশিং, ফিল্টারেশন অফ অয়েল অ্যান্ড সিরাপ। এই যে এটা আমরা কিসের সঙ্গে, এটাকে আমরা কিসে ব্যবহৃত করছি, এই পলিশিং এর ক্ষেত্রে ব্যবহার করি, বা যে কোনো অয়েল বা সিরাপ ফিল্টারেশনের ক্ষেত্রে আমরা ওদেরকে ব্যবহার করে থাকি। তো এটার ইউজটা আমরা জানবো। এবং কি, এই ডায়াটোমেশিয়াস আর্থ এটাও আমরা জানবো, মানে কি ওদের মধ্যে এই বছরের পর বছর ধরে এত সিলিয়ার ওখানে আমার ডিপোজিশন ঘটছে, যেটা কিনা ওদেরকে
ক্ষতি করছে, এই ক্ষতিটাকে আমরা এই ডায়াটোমিশিয়াস আর্থের সঙ্গে তুলনা করছি। তাহলে মাথায় রাখবো আমরা ডায়াটোমটা দুটো থিন ওভারল্যাপিং শেল দিয়ে তৈরি, দেখতে একটা সাবান কেসের মতো। ওদের সেল ওয়ালটা সিলিকা দ্বারা এমবেডেড থাকে এবং বছরের পর বছর ধরে ওদের এত সিলিকার ডিপোজিশন হচ্ছে যার ফলে কি এটাকে ওরা ক্ষতি করছে এবং এটাকে আমরা ডায়াটোমিশিয়াস আর্থের সঙ্গে তুলনা করব। এবং এটা ওদের সেক্ষেত্রে ইউজ হচ্ছে পলিশিং বা যে কোনো কিছু অয়েল বা সিরাপ ফিল্টারেশনের সঙ্গে তুলনা হচ্ছে। ঠিক আছে, ঠিক আছে। এই তোমাদের গেল হচ্ছে ক্রাইসোফাইটের ব্যাপার। আর এই এখান থেকে ডেসমিটের ব্যাপারে বেশি কিছু পড়তে হবে না, জাস্ট আমরা এটুকুনি জানবো এই ডেসমিটকে আমরা গোল্ডেন অ্যালগি বলে থাকবো, ব্যাস। এই গেল আমাদের ক্রাইসোফাইট। ঠিক যেটুকুন ইম্পর্টেন্ট তোমাদের আমি সেটুকুনি পড়াচ্ছি, বেশি পড়ে আমাদের কিছু হবে না, মানে তোমরা পড়তেই পারো জানার জন্য, কিন্তু যেখান থেকে কোশ্চেন আসার চান্স প্রবল প্রচন্ড আসছে এই জায়গাগুলো আমরা কিন্তু কভার করছি। ঠিক আছে, এবার আমরা দেখবো এখানে ডাইনোফ্ল্যাজেলেটস। এবার আমরা চলে আসছি কোথায়, এই ডাইনোফ্ল্যাজেলেটসে। ঠিক আছে, দেখো these organisms are mostly marine and photosynthesis। ওরা কোথায় থাকে, মেনলি ওরা মেরিন এনভায়রনমেন্টে থাকে এবং ওরা কি ফটোসিনথেটিক। they appear yellow, green, brown, blue and red depending on the main pigment present in their cell। ওদের কালারটা কি ব্রাউন হতে পারে, ব্লু হতে পারে, ইয়েলো হতে পারে, গ্রিন হতে পারে। এটা কিসের উপর ডিপেন্ড করবে, এটা ওদের মধ্যে যে পিগমেন্ট প্রেজেন্ট সেটার উপর ডিপেন্ড করবে ওদের কালারটা কি হবে। দ্য সেল ওয়াল হ্যাজ স্টিফ সেলুলোজ প্লেট অন দ্য আউটার সারফেস। ওদের আউটার সারফেসটা কি এই সেলুলোজ প্লেট দিয়ে ঘেরা থাকবে। Most of them have two flagella, one lying longitudinally and other transversely in a furrow between the cell plate। এই যে ওদের যে বডি, এটা মনে করো ওদের বডি, এই ওদের একটা ফ্ল্যাজেলা এরকম ট্রান্সভার্সলি থাকবে এবং আরেকটা ওদের এরকম লংগিটিউডিনালি থাকবে, মানে একটা লংগিটিউডিনালি ফ্ল্যাজেলা আরেকটা এরকম কি ট্রান্সভার্সলি। এটাই বলছে যে মোস্টলি ওদের দুটো ফ্ল্যাজেলা থাকবে, ওয়ান লাইন longitudinally and other transversely is furrow between the wall plate। প্রত্যেকে ভাগ হচ্ছে, এটা মনে করো ওদের এই ওয়াল প্লেট, এখান দিয়ে একটা আমার লংগিটিউডিনালি গেল আরেকটা আমার কি ট্রান্সভার্সলি গেল। এটা হচ্ছে আমার সেই ডাইনোফ্ল্যাজেলেট। ওকে, বোঝা গেল। নেক্সট কি আছে এখানে আমার, red dinoflagellate example Goniulilax undergo such rapid multiplication that they make sea appear in red। অনেক সময় দেখবে সমুদ্রের কিছু কিছু জায়গায় আমরা লাল লাল দেখতে পাই, তার মানে কি সেখানে আমাদের এই রেড ডাইনোফ্ল্যাজেলেটস আছে। ঠিক আছে, এবং এরা কি, ওরা হচ্ছে এটা র্যাপিড গ্রোথ ঘটাচ্ছে। এই যে এক্সাম্পলটা দিয়েছে গয়নুলাক্স, এখান থেকে ওদের এক ধরনের কেমিক্যাল তৈরি হচ্ছে যেটাকে আমরা বলছি স্যাক্সোট্যাক্সিন, সেটাকে আমরা বলছি কি স্যাক্সিটোনিন। এই একটা কেমিক্যাল যেটা কিনা এই গয়নুলাক্স রেড ডাইনোফ্ল্যাজেলেটস এরা প্রডিউস করে, যার ফলে সমুদ্রের মধ্যে ওদের র্যাপিড গ্রোথ হচ্ছে, ওরা তাড়াতাড়ি সেখানে বৃদ্ধি পাচ্ছে, যার জন্য কি ওই সমুদ্রের ওইটুকুন জায়গাটা আমাদের লাল রঙের দেখায়। বোঝা গেল? তাহলে মাথায় রাখবো এই গয়নুলাক্স থেকে যে ইয়েটা বেরোচ্ছে সেটাকে আমরা বলছি কি স্যাক্সিটোনিন। ঠিক আছে, স্যাক্সিটোনিন মনে থাকবে। এই গেল আমাদের টোটাল ডাইনোফ্ল্যাজেলেটস এর ব্যাপার। এবার আমরা দেখবো এখানে ইউগ্লিনয়েডস। কি বলছে, দ্য মেজরিটি অফ দেম আর ফ্রেশ ওয়াটার অর্গানিজম ফাউন্ড ইন স্ট্যাগন্যান্ট ওয়াটার। স্ট্যাগন্যান্ট ওয়াটার মানে কি স্থির জল, ওরা স্থির জলে থাকে। ঠিক আছে, ইনস্টেড অফ এ সেল ওয়াল দে হ্যাভ এ রিচ প্রোটিন লেয়ার কল্ড পেরিকেল। ওদের সেল ওয়ালের পরিবর্তে ওদের কি একটা রিচ প্রোটিন, অধিক ঘনত্বযুক্ত একটা প্রোটিনের লেয়ার থাকে যেটাকে আমরা বলছি পেলিকেল, হুইচ মেক্স দেয়ার বডি ফ্লেক্সিবল। এই যে ওদের রিচ প্রোটিন যে লেয়ারটা থাকে যেটাকে আমরা বলছি পেলিকেল, এটা ওদের বডিকে ফ্লেক্সিবল করতে সাহায্য করে। দে হ্যাভ টু ফ্ল্যাজেলা, ওয়ান শর্ট অ্যান্ড ওয়ান লার্জ।
মানে ওদের দুটো ফ্ল্যাজেলা থাকবে, যে একটা কি, একটা শর্ট ফ্ল্যাজেলা আর একটা থাকবে ওদের লং ফ্ল্যাজেলা। দো দে আর ফটোসিনথেটিক ইন প্রেজেন্স অফ সানলাইট, ওরা সূর্যের আলোর মাধ্যমে ওরা ওদের খাদ্য তৈরি করতে পারে। হোয়েন deprived of sunlight they behave like as heterotrope, এবং যখন ওরা সূর্যের আলো ঠিকমতো পাচ্ছে না তখন ওরা হেটেরোট্রপের মতো বিহেভিয়ার করে বাই প্রিডেটিং অন আদার স্মল অর্গানিজম, এক্সাম্পল ইউগ্লিনা। মেনলি ওরা সূর্যালোকের সাহায্যে ওরা ফটোসিনথেটিক করতে পারে, কিন্তু কোনো সময় যদি ওরা সূর্যের আলো ঠিকমতো শোষণ করতে না পারে তখন ওরা কি এই হেটেরোট্রপসের মতো আচরণ করবে, তখন ওরা কি কোনো স্মল অর্গানিজমের উপর থেকে ওরা ওদের খাদ্যটা গ্রহণ করবে। এটার এক্সাম্পল কি হবে, ইউগ্লিনা। ক্লিয়ার, বুঝতে পারা যাচ্ছে? এবার আমরা দেখবো এখানে স্লাইম মোল্ড। নেক্সট আমাদের আছে কি এই স্লাইম মোল্ড। কি বলছে, স্লাইম মোল্ড আর স্যাপ্রোফাইটিক প্রোটিস্টা। আমরা আগেই বলছি স্যাপ্রোফাইটিক মানে কি, হ্যাঁ, অর্থাৎ যারা কোনো কিছু কি মৃত বা পচা মেটেরিয়াল থেকে ওদের খাদ্য গ্রহণ করবে সেটাকে আমরা কি বলছি, স্যাপ্রোফাইট। ওকে, আন্ডার সুইটেবল কন্ডিশন দে ফ্রম অ্যান এগ্রিগেশন কল্ড প্লাজমোডিয়াম। মানে আন্ডার, যখন ওরা আন্ডার সুইটেবল কন্ডিশনে থাকে ওরা কি করে, ওরা নিজেদেরকে ভেঙে ওদের নিজেদের তৈরি করছে, যেটাকে আমরা বলছি প্লাজমোডিয়াম, হুইচ মে গ্রো অ্যান্ড স্প্রিড ওভার সেভারাল ফিট। যখন সুইটেবল কন্ডিশন থাকে তখন ওরা নিজেদেরকে অনেকটা পরিমাণে বেড়ে বেড়ে ওদের নিজেদের রিপ্রোডাকশন করতে পারে। কিন্তু যখন ওরা ডিউরিং আনফেভারেবল কন্ডিশন থাকবে দ্য প্লাজমোডিয়াম, আচ্ছা এখানে কিন্তু প্লাজমোডিয়াম মানে কিন্তু সেই প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স নয়, ওরা যে পদ্ধতিতে নিজেদেরকে এগ্রিগেশন করে ওদের গ্রোথ ঘটাচ্ছে এই প্রসেসটাকে আমরা বলছি হচ্ছে প্লাজমোডিয়াম। এই কিন্তু সেই প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স নয়, ওরা যে বৃদ্ধি পাচ্ছে, ওদের যে রিপ্রোডাকশন হচ্ছে এই প্রসেসটাকে আমরা বলছি হচ্ছে প্লাজমোডিয়াম, ঠিক আছে। এবং ডিউরিং আনফেভারেবল কন্ডিশন দ্য প্লাজমোডিয়াম ডিফারেন্সিয়েট অ্যান্ড ফ্রম ফ্রুটিং বডি বিয়ারিং স্পোর অ্যাট দেয়ার টিপস। কিন্তু যখন ওরা ফেভারেবল কন্ডিশনে থাকে না, আনফেভারেবল কন্ডিশন থাকে যেটা ওদের রিপ্রোডাকশনের জন্য সুইটেবল না, তখন ওরা ওদের বডিতে কি তৈরি করছে, ফ্রুটিং বডি। কথাটা মাথায় রাখবা, তখন ওরা ওদের বডিতে ফ্রুটিং বডি তৈরি করছে। ফ্রুটিং বডি মানে কি, যেখান থেকে স্পোর প্রডিউস হবে, যেখানে স্পোর থাকছে, ঠিক আছে। fruiting body bearing spore at their tips. The spore process true wall. They are extremely resistant and survive for many years even under adverse condition. এই যে ফ্রুটিং বডির মধ্যে এই যে স্পোর তৈরি হচ্ছে, এই স্পোরগুলো ওদের দীর্ঘদিন পর্যন্ত বেঁচে থাকতে পারে এবং ওরা ঠিকঠাক সুইটেবল কন্ডিশনেও কিন্তু ওরা এখান থেকে জার্মিনেট করতে পারে। বোঝা গেল কি বললাম? ওরা এক্সট্রিমলি রেজিস্ট্যান্স এবং কি মানে অ্যাকচুয়ালি ওরা প্রচণ্ডই কি বলবো উন্নত হয়। মানে এই যে ফ্রুটিং বডির যে স্টোরগুলো ওরা যে কোনো টাইমে ওখান থেকে রিপ্রোডাকশন ঘটাতে পারে। এগুলো বছরের পর বছর এগুলো একদম ঠিকঠাকভাবে স্টোর থাকে। বোঝা গেল অঙ্কিতা? ওই যে বলে দিলাম ফ্রুটিং বডি মানে যেখান থেকে আমার স্পোর প্রডিউস হচ্ছে, ঠিক আছে। ওকে, দলবদ্ধ কি দলবদ্ধ? আচ্ছা ঋষিতা বলছে এগ্রিগেশন মানে কি? এগ্রিগেশন মানে হচ্ছে মোট, মোট, ঠিক আছে, মোট টোটালটার কথা বলা হচ্ছে, ঠিক আছে। ও বলছে আবার দলবদ্ধ। ওরে বাপরে, রিমির তো বাংলা কথা একদম আলাদাই লেভেলে চলছে। দলবদ্ধ, আরে সোজা ভাষা বলো যে টোটাল বা মোট, তাই না? কোনটা আরেকবার বলবো স্বর্ণালী? স্লাইম মোল্ডটা। ওকে, স্লাইম মোল্ড আর স্যাপ্রোফাইটিক প্রোটিস্টা, ওরা কি স্যাপ্রোফাইট ভাবে ওদের নিজেদের খাদ্য গ্রহণ করছে। আন্ডার সুইটেবল কন্ডিশন দে ফর্ম অ্যান এগ্রিগেশন।
যখন ওরা টোটালটা মানে ওদের যখন বৃদ্ধি পাচ্ছে তখন সেই কন্ডিশনটাকে আমরা বলবো প্লাজমোডিয়াম, which may grow and spread over several feet, এবং ওরা বিভিন্ন বেশ সেভারাল ফিট পর্যন্ত ওরা নিজেদেরকে বৃদ্ধি করতে পারে। এটা কখন কখন ওরা এই প্রসেসটা ইউজ করতে পারে? যখন ওদের সুইটেবল কন্ডিশন থাকে। কিন্তু না না রিমি, দলবদ্ধটা কেন ভুল হবে? দলবদ্ধটাও ঠিক, ওটাও ঠিক। ডিউরিং আনফেভারেবল কন্ডিশন দ্য প্লাজমোডিয়াম ডিফারেন্সিয়েট অ্যান্ড ফ্রম ফ্রুটিং বডি, কিন্তু যখন ওদের আনফেভারেবল কন্ডিশন থাকে তখনটা কি, তখন যে ওদের এই প্লাজমোডিয়ামটা তখন ওরা ডিফারেন্সিয়েট করতে পারে না, তখন ওরা ফ্রুটিং বডি তৈরি করে, মানে লাইক এই এটা মনে করো আমার ফ্রুটিং বডি এরকম টাইপের, এখানে আমাদের সব স্পোরগুলো থাকে, ঠিক আছে? এটা মনে করো আমাদের সেই ফ্রুটিং বডি যেটা কি স্পোর বিয়ার করে, ঠিক আছে? ফ্রুটিং বডি বিয়ারিং স্পোর অ্যাট দেয়ার টিপস, ওরা ওদের টিপ পোর্শনে এইরকম ফ্রুটিং বডি টাইপের সব স্পোরগুলো বিয়ার করছে। এবং কি বলছে? দ্য স্পোর প্রসেস ট্রু ওয়াল, এই স্পোরগুলো ওদের ট্রু ওয়াল তৈরি করছে এবং দে আর এক্সট্রিমলি রেজিস্ট্যান্ট অ্যান্ড সার্ভাইভ ফর মেনি ইয়ার্স, ওরা কি ওরা নিজেদেরকে অনেক বছর পর্যন্ত রেজিস্ট করতে পারে এবং ওরা ঠিকঠাক থাকে ইভেন আন্ডার অ্যাডভার্স কন্ডিশন, ওরা ঠিক মানে ওরা সুইটেবল বলো বা সুইটেবল যখন হচ্ছে না, মানে ডিউরিং ফেভারেবল অর আনফেভারেবল যে কোনো কন্ডিশনে ওরা ওদের কি ওরা ওদের স্পোরগুলো থেকে নতুন স্লাইম মোল্ড তৈরি করতে পারে, ওরা কি নতুন ওদের গ্রোথ করতে পারে, ঠিক আছে? স্যাপোলমি আমি কিন্তু হ্যাঁ আজকে তো আমি পুরোটাই শেষ করব ভাবছি, আজকে এই চ্যাপ্টারটা গোটাই শেষ করে দেব, বেশিক্ষণ লাগবে না, ঠিক আছে? ওকে, আমরা পলমি স্যাপ্রোফাইট মানে এগুলো আমি আগেও বলেছি, স্যাপ্রোফাইট মানে যেসব মানে কিছু ফাঙ্গি, ওরা কি ওরা কোনো কিছু মৃত বা পচা পদার্থ থেকে ওরা খাদ্য গ্রহণ করছে, ঠিক আছে? ফাঙ্গিরা কি করছে? কোনো মৃত বা কোনো পচা গলা পদার্থ থেকে ওদের খাদ্য সম্পূর্ণ করছে, এই যে প্রসেস, এই প্রসেসটাকে আমরা বলছি স্যাপ্রোফাইট, ঠিক আছে? দেখো এবার আছে এখানে প্রোটোজোন্স, এটার লাস্ট আমাদের আছে প্রোটোজোন্স। অল প্রোটোজোন্স আর হেটেরোট্রপস অ্যান্ড লাইফ অ্যাজ প্রিডেটর অর প্যারাসাইট, ঠিক আছে? অল প্রোটোজোন্স আর হেটেরোট্রপস অ্যান্ড লাইফ অ্যাজ প্রিডেটর অর প্যারাসাইট। এক সেকেন্ড দাঁড়াও, হ্যাঁ এক সেকেন্ড একটুখানি দাঁড়াও।
ওকে, এবার আমরা দেখবো এখানে হ্যালো হ্যালো আচ্ছা আমি বলছি শোনো, আজকের এই চ্যাপ্টারটা আমরা হচ্ছে এখানে এই অবধি করব। আজকে শুধু আমরা প্রোটিস্টাটাই দেখবো, নাহলে চ্যাপ্টারটা অনেকটা লেন্দি হয়ে যাবে, তোমরা হয়তো এতটা হয়তো নিতে পারবে না। তো আমরা এই প্রোটিস্টার এটুকুনটা করে নিয়ে আমরা কিছু কোয়েশ্চেন প্র্যাকটিস করব, যে এইটুকুন পোর্শন থেকে যেটুকুন কোয়েশ্চেন আছে, ঠিক আছে? কারণ আজকে যদি আমি তোমাদের ফাঙ্গিটাও যদি একবারে দিয়ে দিই তাহলে তোমাদের বেশি লোড হয়ে যাবে, তোমরা এতটা নিতে পারবে না, ঠিক আছে? তো আজকে আমাদের শুধু এটুকুনি থাকবে, এই পোর্শন অবধি, মানে আমাদের আজকে প্রোটিস্টা অবধি থাকবে। বোঝা গেল? কি সবাই খুশি তো এখন তাহলে? ওকে, দেখো তাহলে এবার আমরা লাস্ট প্রোটোজোন পড়বো, প্রোটোজোনে কিছু ভাগ পড়বো, তাহলে আমাদের আজকের মতো হয়ে যাবে, তাই না? নালে বেশি হয়ে যাবে, তাই না? নালে একটু বেশি হয়ে যাবে, তোমরা এতটা হয়তো নিতে পারবে না। অল্প অল্প পড়বো, ভালো মতো পড়বো। হ্যাঁ হ্যাঁ আমি ছেড়ে দিব, আমি জাস্ট কিছুটা কোশ্চেন করিয়ে ছেড়ে দিব। চলো, প্রোটোজোনটা কি বলছে? অল প্রোটোজোন আর হেটেরোট্রপস এন্ড লাইভস অ্যাজ প্রেডেটর অর প্যারাসাইট। দেয়ার আর 4 মেজর গ্রুপ অফ প্রোটোজোনস। তাহলে মেনলি এটা কি প্যারাসাইট বা প্রেডেটর হিসেবে ওরা খাদ্য গ্রহণ করছে। এখানে টোটাল 4টা গ্রুপ আছে, ঠিক আছে? এখানে দেখো ক্লাসটা একটুখানি বড় হচ্ছে, তোমাদের না আমি একটা জিনিস অনেকবার করে বলে দিচ্ছি। এবার যদি কারো কনফিউশন থাকছে তো এটা লাইভের পর তো এটা রেকর্ড হয়ে যাবে, তোমরা তখন রেকর্ডেড ক্লাসটা তোমরা আরেকবার তোমরা দেখে নিবে, তখন দেখবে আশা করি তোমাদের তখন সব কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? সেটাই, বেশি লোড নিলে মাথা ঘুরে যাবে। ওকে, কি বলছে এবার আছে আমাদের এখানে টোটাল এই প্রোটোজোনসের মধ্যে টোটাল 4টা গ্রুপ আছে। কি বলছে এখানে? দেয়ার আর 4 মেজর গ্রুপস অফ প্রোটোজোনস। ফার্স্টে আছে আমাদের অ্যামিবয়েড প্রোটোজোনস। কি বলছে? দিস অর্গানিজম লিভ ইন ফ্রেশ ওয়াটার, সি ওয়াটার অর ময়েস্ট সয়েল। ওরা কোথায় কোথায় থাকে সেটা দেখবো। দে মুভ অ্যান্ড ক্যাপচার দেয়ার প্রে বাই পুটিং আউট সিউডোপোডিয়া, অর্থাৎ ফলস ফিট। আমরা জানি এই যে অ্যামিবা, ওরা কি সিউডোপোডিয়ার সাহায্যে ওদের গমন সম্পন্ন করছে, এটাকে আমরা কি বলি? ফলস ফিট, অ্যাজ ইন অ্যামিবা। এটা আমরা কই দেখতে পাবো? অ্যামিবাতে, যেটাকে আমরা বলছি ছদ্মশিলম। ওকে, যেটাকে আমরা বলছি সিউডোপোডিয়া, এটার সাহায্যে ওরা ওদের গমন সম্পন্ন করছে, লোকোমোশন কমপ্লিট করে। মেরিন ফর্ম হ্যাভ সিলিয়ার সেল অন দেয়ার সারফেস। ওদের যে সারফেস সেটা কি? ওদের এই সিলিয়ার সেল দিয়ে কভার থাকে। সাম অফ দেম সাচ অ্যাজ এন্টামিবা আর প্যারাসাইট। তো এগুলার এক্সাম্পল কি? অ্যান্টামিবা ট্যান্টামিবা যেগুলো আছে সেগুলো আমাদের এই অ্যামিবার প্রোটোজোনসের মধ্যে পড়ে, ঠিক আছে? এবার আমাদের কি আছে? ফ্ল্যাজেলেটেড প্রোটোজোনস। এবার আমাদের আছে হচ্ছে এই ফ্ল্যাজেলেটেড প্রোটোজোনস। কি বলছে দেখো এখানে? The member of this group are either free living or parasite. They have flagella. তার মানে এই যে ফ্ল্যাজেলার প্রোটোজোনস ওরা কিন্তু ফ্রি লিভিং, ওরা ফ্রি লিভিং অর প্যারাসাইট। দে হ্যাভ ফ্ল্যাজেলা, ওদের নাম শুনেই বুঝতে পারছো ওদের ফ্ল্যাজেলা থাকবে। দ্য প্যারাসাইট ফ্রম কজ ডিজিজ সাচ অ্যাজ স্লিপিং সিকনেস। এই যে প্যারাসাইট ওটা কিসের ডিজিজ তৈরি করছে? ওরা এই স্লিপিং সিকনেসের ডিজিজ তৈরি করছে। এক্সাম্পল কি হবে? ট্রাইপানোসোমা। তাহলে ফ্ল্যাজেলেটেড প্রোটোজোনসের এক্সাম্পল কি? এই ট্রাইপানোসোমা। এবং আমরা এটা মাথায় রাখবো, ওরা কি ডিজিজ তৈরি করছে? স্লিপিং সিকনেস, ঠিক আছে? নেক্সট আছে আমাদের সিলিয়েটেড প্রোটোজোনস। কি বলছে? দিস আর অ্যাকোয়াটিক actively moving organism because of the presence of thousands of cilia. এবার কি ওরা কি ওদের বডিতে কি সারা বডিতে ওদের কি সিলিয়া প্রেজেন্ট। মনে করো এই যে এটা ওদের একটা সিলিয়ার ইসে, ওদের এই সারা বডিতে ওদের এরকম করে কি সিলিয়া থাকে। কিসের জন্য? ওদের এই মুভমেন্টের জন্য। এদের এরকম সারা বডিতে এরকম সিলিয়া থাকে, সিলিয়া দ্বারা সজ্জিত থাকে, যার ফলে ওরা ইজিলি ওদের শরীরটাকে মুভমেন্ট করতে পারে। বোঝা গেল? মুভমেন্ট করতে পারে। দে হ্যাভ এ ক্যাভিটি অর্থাৎ গ্যালেট দ্যাট ওপেন দ্য আউটসাইড অফ দ্য সেল সারফেস। ওদের কি? ওদের হচ্ছে একটা বা দেহের বাইরে একটা ক্যাভিটি তৈরি হয়, যেটাকে আমরা বলছি হচ্ছে গ্যালেট, ঠিক আছে? মনে করো এই যে এখানে এরকম ওদের একটা ক্যাভিটি তৈরি হচ্ছে, এটা হচ্ছে ওদের সেই ক্যাভিটি, যেটাকে আমরা কি বলছি? যেটাকে আমরা বলছি হচ্ছে গ্যালেট দ্যাট ওপেন দ্য আউটসাইড অফ দ্য সেল সারফেস। দ্য কোঅর্ডিনেট মুভমেন্ট অফ রো অফ সিলিয়া কজ দ্য ওয়াটার লোডেড উইথ ফুড টু বি স্টিল অন ইনটু দ্য গ্যালেট। মানে এই যে ক্যাভিটি, এখানে ওদের বিভিন্ন রকমের ফুড বলো বা ওয়াটার বলো সেগুলো ওদের দেহে এখানে স্টোর করে রাখছে। এক্সাম্পল কি বলছে?
প্যারামেসিয়াম। বোঝা গেল? তার মানে এই প্যারামেসিয়াম হচ্ছে এই যে ও লোকোমোশন করছে, ওর লোকোমোশন অর্গানের নাম কি? সিলিয়া। এই প্যারামেসিয়ামের দেহে এরকম সিলিকা দ্বারা সজ্জা থাকে, যার ফলে ওরা ওদের বডিটাকে যে কোনো দিকে মুভমেন্ট করতে পারে। এবং ওদের এই দেহের বাইরের দিকে একটা ক্যাভিটি থাকে, এই ক্যাভিটিটাকে আমরা বলছি কি? গ্যালেট। এই ক্যাভিটিটাকে আমরা বলছি গ্যালেট, যেটা কি করছে? যেটা আমাদের ওয়াটার বলো বা খাদ্য বলো সেগুলো আমাদের এখানে স্টোর করে রাখছে। বোঝা গেল? এই গেল আমাদের কি? সিলিয়েটেড প্রোটোজোন্স। এবার কি থাকবে আমাদের? লাস্ট আছে স্পোরোজোন্স। লাস্ট আমাদের আছে স্পোরোজোন। কি বলছে? দিস ইনক্লুড ডাইভার্স অর্গানিজম দ্যাট হ্যাভ অ্যান ইনফেকটিশিয়াস স্পোর্স লাইক স্টেজ অন দেয়ার লাইফ সাইকেল। স্পোরোজোন মানে ওদের যে লাইফ সাইকেল, এটা ওদের স্পোর তৈরি করে হচ্ছে। ঠিক আছে? দ্য মোস্ট নটোরিয়াস ইজ প্লাজমোডিয়াম ম্যালেরিয়া প্যারাসাইট। এইখানে যে আমরা বলছি, এখানে কিন্তু আমরা এই প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স অর্থাৎ এই ম্যালেরিয়ার প্যারাসাইটের কথা বলছি। ওরা কিনা ওদের লাইফ সাইকেলে ওরা স্পোর তৈরি করছে এবং এই স্পোর থেকে ওরা এই ডিজিজগুলো তৈরি করছে। হুইচ কজেস ম্যালেরিয়া, এ ডিজিজ হুইচ হ্যাজ এ স্ট্র্যাগারিং এফেক্ট অফ হিউম্যান পপুলেশন। এবং এই ডিজিজটা মানব সমাজে একটা অত্যন্ত ক্ষতি করছে। তাই তো আমরা জানি এটা কি আমাদের ম্যালেরিয়ার যে ইসে, সেটা কি আমাদের এই প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। এবং ওরা কি ওদের জীবনচক্রে ওরা স্পোর তৈরি করছে। এবার এই স্পোরগুলো আমাদের দেহে আসলে আমরা কিন্তু এই ম্যালেরিয়ায় এফেক্টেড হচ্ছি, এবং যেটা কিনা এই হিউম্যান পপুলেশনে কিন্তু একটা বিরাট একটা ক্ষতি করছে। এটা কি আমরা কি বলছি? স্পোরোজোন, অর্থাৎ যারা ওদের জীবন সাইকেলে স্পোর তৈরি করছে। মনে থাকবে? বোঝা গেল? ক্লিয়ার? এই গেল হচ্ছে তোমাদের টোটাল প্রোটিস্টা। এই গেল তোমাদের টোটাল প্রোটিস্টা। এর পরের দিন আমরা করব হচ্ছে ফাঙ্গি। এর পরের দিন আমরা হচ্ছে ফাঙ্গিটা করব। হ্যাঁ আমি জানি পুরোটা পড়ালে তো কোনো প্রবলেম ছিল না, কিন্তু রিমি এখানে অনেকে না নতুন যারা এবারই প্রথম পরীক্ষা দিবে বা প্রিপারেশন এখন নিচ্ছে, তাদের জন্য একটু চাপ হবে। ঠিক আছে? ওর জন্য আমি চাই তোমরা অল্প অল্প করো, কিন্তু তোমরা ভালো মতো করো। এখন আমরা কিছু কোয়েশ্চেন সলভ করব। ঠিক আছে? এখন আমরা কিছু কোয়েশ্চেন সলভ করব এগুলো রিলেটেড। এখন আমরা কিছু এমসিকিউ দেখে নিই। ঠিক আছে? এখন আমরা কিছু এমসিকিউ, যেহেতু এখানে মিশানো আছে তো এখানে খুব একটা এমসিকিউ হবে না। চলো দেখি, যেগুলো যেগুলো আমরা পারবো সেগুলো করব। ফার্স্ট কোয়েশ্চেন, দ্য 5 কিংডম ক্লাসিফিকেশন ওয়াজ প্রপোজড বাই। এতক্ষণ ধরে তোমরা বুঝেছো, এখন তোমরা শুধু আমাকে অ্যান্সারগুলো দেবে। দ্য 5 কিংডম ক্লাসিফিকেশন ওয়াজ প্রপোজড বাই। কে প্রপোজ করেছিল? আর.এইচ. হুইটেকার, লিনিয়াস, রক্সবার্গস নাকি ভিরচাও? কি হবে এটা বলো? পোল। এখন তো আজকে তো প্র্যাকটিস করাচ্ছি, আজকে পোল থাক, যখন যেদিনকে আমরা এক্সাম নিব বা শুধু কোশ্চেন প্র্যাকটিস হবে ওই দিন পোল দেব। ঠিক আছে? ইয়েস, এটা হবে অপশন নাম্বার এ, আর.এইচ. হুইটেকার। ওকে, ভেরি গুড। নেক্সট কোশ্চেন, অর্গানিজম লিভিং ইন সল্টি এরিয়া আর কল্ড অ্যাস। মিথানোজেনাস, হ্যালোফাইলস, হেলিওফাইটস নাকি থার্মো অ্যাসিডোফাইল? কি হবে? অর্গানিজম লিভিং ইন সল্টি এরিয়া, যেসব অর্গানিজমরা সল্টি এরিয়ায় থাকে তাদেরকে কি বলা হচ্ছে? মিথানোজেন, হ্যালোফাইলস, হেলিওফাইটস নাকি থার্মো অ্যাসিডোফাইল? প্রত্যেকটা কিন্তু আমি বুঝিয়ে দিয়েছি। বলো কি হবে এটা? ইয়েস, এটা হবে কিন্তু অপশন নাম্বার বি, হ্যালোফাইলস। ভালো মতো দেখবে কিন্তু, এটা কিন্তু হ্যালোফাইলস, এটা কিন্তু হেলিওফাইটস। কেউ কিন্তু ভুল করে এইচ দেখেই সি বলে দিচ্ছি। পরীক্ষা কিন্তু এই ভুলগুলো খুব হয়, যে ও একই রকম বানাম তার মানে এটা হবে। পরের অপশনটা কি আমরা আর দেখলামই না, কি এরকম হয় না? এগুলো আমাদের সব নার্ভাস থেকে হচ্ছে যে দুটোই একই রকম, ও এটা তো এটাই হবে, কিন্তু অ্যাকচুয়ালি ওটার পরের জিনিসটা আমরা দেখি না যে কি লেখা আছে, যে দুটো সেম দেখে আমরা প্রথমটাতেই টিক মেরে দিই। কিন্তু এরকম কিন্তু করো না। ঠিক আছে? ভালো মতো কোয়েশ্চেন দেখবে, পড়বে, তারপরে অ্যান্সার করবে। ওকে? নালে দেখবে যারা জিনিসগুলো বেশি করে ভুল হচ্ছে। নেক্সট কোয়েশ্চেন, naked cytoplasm multinucleate and sporophytic in the characteristics of Monera, Protista, fungi নাকি slime mold? কি হবে?
কি হবে এটা? কেউ বলছে এ, কেউ বলছে এটা হবে অপশন নাম্বার ডি, স্লাইম মোল্ড। স্লাইম মোল্ড আমরা দেখলাম না, দেখলাম যেগুলো স্যাপ্রোফাইটিক, তো এটা হবে হচ্ছে আমরা স্লাইম মোল্ড, যেটা কি ন্যাকেড সাইটোপ্লাজম এবং ওরা কি মাল্টিনিউক্লিয়েট অ্যান্ড স্যাপ্রোফাইটিস দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ স্লাইম মোল্ড। ঠিক আছে, এটার কিন্তু অপশন হবে অপশন নাম্বার ডি, স্লাইম মোল্ড। ওকে, মনেরা তো হবেই না, কেন মনেরা বলছো? ওরা কি স্যাপ্রোফাইটিক? মনেরা কি স্যাপ্রোফাইটিক? হ্যাঁ, প্রোটিস্টা কি স্যাপ্রোফাইটিক হবে? এগুলো তো হবেই না, তাই না? তো এটা হবে হচ্ছে আমার এই প্রোটিস্টার মধ্যে যেটা পড়ছে স্লাইম মোল্ড, কারণ সব প্রোটিস্টা কি আমাদের স্যাপ্রোফাইট আমরা দেখলাম? আমরা কিন্তু একমাত্র এই স্লাইম মোল্ডটাই কিন্তু আমরা এই স্যাপ্রোফাইটিকটা দেখেছি, তো এটা হবে অপশন নাম্বার ডি। নেক্সট কি আছে? আচ্ছা, নেক্সট তো আমরা করিনি। এটা বলো, which of the following groups include organism commonly as diatom? ফাঙ্গি, প্রোটিস্টা, মোনেরা নাকি অ্যালগি? ডায়াটমটাকে আমরা কোন গ্রুপের মধ্যে ফেলছি? ফাঙ্গি, প্রোটিস্টা, মোনেরা নাকি অ্যালগি? কি হবে বলো এটা? সবাই কি বলছে? অপশন নাম্বার বি মানে প্রোটিস্টা, তাই তো? একদমই তাই, এটা হবে অপশন নাম্বার বি, প্রোটিস্টা, যে এই ডায়াটমকে আমরা কি এই প্রোটিস্টার আন্ডারে ফেলবো। ওকে, নেক্সট। এটা তো পারবে না। ওকে, এটা বলো কি হবে? which of the following is a characteristics feature of mycoplasma? মাইক্রোপ্লাজমার ক্যারেক্টারিস্টিক্স ফিচার্স কোনটা? প্রেজেন্স অফ রিজিড সেল ওয়াল, প্রেজেন্স অফ ক্লোরোফিল, অ্যাবসেন্ট অফ এ সেল ওয়াল নাকি প্রেজেন্স অফ এ ওয়েল ডিফাইন্ড নিউক্লিয়াস? কি হবে এটা? কি হবে এটা বলো? এই মাইক্রোপ্লাজমার ক্যারেক্টারিস্টিক্স ফিচার্স কি বলো, কি হবে? সবাই বলছে অপশন নাম্বার সি মানে অ্যাবসেন্স অফ সেল ওয়াল। ভেরি গুড, এটা আমরা দেখেছি যে মাইক্রোপ্লাজমা যেটা কি সবচেয়ে স্মলেস্ট লিভিং সেল, এবং কি এবং আর কি দেখলাম, ওরা উইথাউট অক্সিজেন সার্ভাইভ করতে পারে এবং কি ওদের মধ্যে এই সেল ওয়ালটা অ্যাবসেন্ট থাকে। ঠিক আছে, তো এই তোমাদের আজকে যেটুকুন পোর্শন পড়ালাম, এখান থেকে এরকম টাইপের কোশ্চেন আসতে পারে। আমরা আরো কোশ্চেন প্র্যাকটিস করবো অবশ্যই, কিন্তু আজকের মতো আমাদের ক্লাস এই অবধি থাকবে। নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে ফাঙ্গিটা নিয়ে আলোচনা করবো। ঠিক আছে, তো আজকের মতো ক্লাস এই অবধি। সবাইকে থ্যাংক ইউ। এবং আমি যেটুকুনটা পড়ালাম তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই একবার কিন্তু রিভাইজ করবে। এই আজকে আমি তোমাদেরকে পড়ালাম, তোমাদের এটা মনে থাকবে, কিন্তু যদি তোমরা এটাকে যদি একদম মাথায় সেট করে নিতে চাও, আমি তোমাদের সবাইকে বলবো আজকে বিকালে অন্তত ক্লাসটা তোমরা একবার দেখে নেবে। অন্তত যে নোটসটা আমি তোমাদের দিব সেটাও তোমরা দেখে নেবে, তাহলে দেখবে তোমাদের কোনো রকমের প্রবলেম হবে না। ঠিক আছে, বোঝা গেল? অবশ্যই কিন্তু তোমরা ক্লাসটা আজকের মধ্যে একদম সব রেডি করে নিবে, একদম মাথায় সেট করে নিবে, যেন পরে এইটার জন্য আর এক্সট্রা করে তোমাদের টাইম যেন না যায়। ঠিক আছে, আর আমরা নেক্সট দিন আরো কোশ্চেন প্র্যাকটিস করবো এবং আমরা নেক্সট দিন ফাঙ্গিটা নিয়ে আলোচনা করবো। ঠিক আছে, তো আজকের মতো এই অবধি। সবাইকে টাটা, বাই বাই। ওকে, মন দিয়ে পড়াশোনা করবো। ওকে, বাই বাই।